হচ্ছে গহরডাঙ্গা এলাকায়। ঘটনার দিন এই তামিম আহমেদের মেজ চাচা ছাগল কিনতে যায় হাটে। ছাগলের দাম বা ছাগলের উচ্চতা বা সাইজ এগুলো দেখে ওনার আসলে পছন্দ হচ্ছিল না, এই জন্য দীর্ঘ সময় উনি ওই হাটে ছিলেন। তো ছাগল কিনতে কিনতে কখন যে রাত 10টা থেকে 11টা বেজে গেছে ওনার সেটা খেয়ালই ছিল না। ওই সময় ওনার কাছে মোবাইল ফোনও ছিল না, আর ওনার হাতে ঘড়িও ছিল না, এই জন্য উনি বুঝতে পারছিলেন না যে অ্যাকচুয়ালি কয়টা বাজে। এদিকে ঈদের কয়েকদিন আগে গভীর রাত পর্যন্ত কুরবানির পশু কেনা বেচা হতো, যার কারণে 10টা 11টা আসলে 2005-6 সাল তো তেমন কোনো রাতই ছিল না ধরা চলে। আর তামিম আহমেদের কাকা উনি খুবই একজন সাহসী মানুষ ছিলেন। তো ছাগল কিনে উনি ফিরছিলেন, কারণ ওনার একটা পছন্দ ছাগল, মানে একটা ছাগলকে ওনার পছন্দ হয়ে যায়, দামেও মিলে যায়, যার কারণে উনি ছাগল কিনে বাড়ি ফিরছিলেন। আর বাড়ি ফেরার পথে সেই শ্মশানের পাশ দিয়েই তাকে আসতে হবে। লোকমুখে শোনা যায় বা ওই সময় শোনা যেত এবং এখনো শোনা যায় যে অনেকে এই শ্মশানের মধ্যে রাতের বেলা আসার সময় অনেক সময় ভয় পেয়েছেন। তো উনি তো সাহসী মানুষ ছিলেন, আর ওনার কাছে একটি ছাগল ছিল, ছাগলের দড়িটা ওনার হাতে ছিল। ছাগলটি আগে হেঁটে যাচ্ছিল এবং উনি পেছনে হাঁটছেন। ছাগলটি আসলে বেশ চঞ্চল ছিল, মানে তাকে যে টেনে টেনে আনতে হবে বিষয়টা এমন নয়। ছাগলটি নিজেই আগে আগে হেঁটে যাচ্ছিল আর দড়ি ধরে উনি পেছনে ছিলেন। যাই হোক, যখন তিনি শ্মশানের কাছে আসেন হঠাৎ ছাগলের আচরণে কিছু পরিবর্তন ঘটে। ছাগলটি এদিক ওদিক ছোটাছুটি করার চেষ্টা করে এবং ভয়ানকভাবে আর্তনাদ করতে শুরু করে। তামিম আহমেদের কাকা উনি চিন্তা করছিলেন যে কি ব্যাপার, সারা পথ এত সুন্দরভাবে চলে ফিরে আমার সাথে আসলো, আমার তেমন কোনো বেগ পেতে হলো না, আর এখন কেন এই ছাগলটি অস্বাভাবিক আচরণ করছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, উনি যখন শ্মশানের কাছে এসেছিলেন তার আগেই কাছে একটি, মানে এই শ্মশানের আগে একটি ছোট বাজার রয়েছে। তো উনি যখন আসেন তখন দেখেন বাজারের সব কটা দোকান বন্ধ। উনি চিন্তা করেন কি ব্যাপার, কয়টা বাজে রাত যে সব দোকান বন্ধ করে চলে গেছে। আর ওনার হাতে যেহেতু ঘড়িও ছিল না, মোবাইলও ছিল না, আর তেমন কোনো লোকের সাথে ওনার দেখাও হচ্ছিল না, যার কারণে কিন্তু জানতে পারছিলেন না অ্যাকচুয়ালি রাত কটা বাজে। তো উনি ওইখান থেকে যখন ফেরেন তখন ওই শ্মশানের পথ ধরেন। আর ওই শ্মশানের কাছে যখন এসেছেন, ওই শ্মশানের মানে ঢুকতে একটু দূরেই সেই পূর্বের লাশ কাটা ঘরটি রয়েছিল। ছাগলটি মূলত ওই লাশ কাটা ঘরের সামনে এসেই অস্বাভাবিক আচরণ শুরু করে এবং ভয়ানক আর্তনাদ করে ডাকাডাকি শুরু করে। তখন তামিম আহমেদের কাকা খুব ভালো করে খেয়াল করেন ওই লাশ কাটা ঘরের যে দরজা, ওই দরজার সামনে 3-4টি কুকুর দাঁড়িয়ে আছে। সবগুলো কুকুরের গায়ের রং কালো, কারণ ওই লাশ কাটা ঘরের দরজার সামনে ছোট্ট একটি লাইট ছিল, ওই লাইটের আলোতে সেটা স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। তো উনি চিন্তা করেন যে এই ছাগলটি হয়তো বা এই কুকুরকে দেখেই চিৎকার চেঁচামেচি করছে বা ভয় পাচ্ছে, কারণ রাতের বেলা। তো উনি যেটি করেন, আশেপাশে ইট ছিল, ছাগলের দড়িটা কিন্তু উনি হাতেই ধরে রেখেছেন এবং ওই ইটগুলো ওই কুকুরগুলোর দিকে ছুঁড়ে মারেন এবং কুকুরগুলিকে ধাওয়া করেন যাতে এখান থেকে চলে যায়। তো ইটের আঘাত গায়ে লেগে এবং ওনার ধাওয়া খেয়ে কুকুরগুলো সত্যি ওখান থেকে চলেও যায়। উনি চিন্তা করেন যাক, আপদ বিদায় হয়েছে, এখন বাড়ির পথ ধরি ছাগল নিয়ে। উনি আরেকটা বিষয় খেয়াল করেন, যে ছাগলটি একটু আগে ওনার সামনে সামনে হেঁটে যাচ্ছিল, এখন সেই ছাগলটি মনে হয় আর হাঁটতে যাচ্ছে না বা সামনের দিকে যেতে চাচ্ছে না। উনি ছাগলের দড়ি টানতে টানতে এগোতে থাকেন, তার মানে এখন ছাগল পেছনে, উনি সামনে। কিন্তু কিছু সময় আগে ছাগল সামনে ছিল, মানে ছাগলটি খুব আনন্দ চিত্তে হেঁটে যাচ্ছিল আর উনি পেছনে ছিল। এখন হয়ে গেছে তার উল্টোটি। উনি যখন লাশ কাটা ঘরটি পার হয়ে আরো সামনে এগিয়ে গিয়েছেন, তখন হঠাৎ
উনি দেখতে পান ওনার ছাগলটি, যে ছাগলটি এতক্ষণ হাঁটতে চাচ্ছিল না, সেই ছাগলটি দৌড়ে ওনার হাত থেকে ছুটে গিয়ে মানে সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে এবং আবারও সে ভয়ানক আর্তনাদ শুরু করেছে। কিন্তু ছাগলের দড়িটি উনি শক্ত করে ধরে রেখেছিলেন, ছাগলটি পালাতে পারছিল না। কিন্তু উনিও বুঝতে পারছিলেন না যে ছাগলটি হঠাৎ আবার চিৎকার চেঁচামেচি কেন করছে, কারণ কুকুর দেখে ভয় পেয়েছিল, কুকুর তো তাড়িয়ে দিয়েছি, কিন্তু এখন এখন সে কেন এমন করছে। তখন হঠাৎ একটা গোঙানির মতো আওয়াজ তিনি শুনতে পান। ওনার নাম ছিল কামাল। তো উনি একটি আওয়াজ শুনতে পান এবং স্পষ্টভাবেই বুঝতে পারেন এই আওয়াজটি আসছে লাশ কাটা ঘরের মধ্য থেকে, মানে ভেতর থেকে। এটা গোঙানির আওয়াজ এবং সেই গোঙানির আওয়াজটা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একটা সময় ভেতর থেকে আওয়াজ আসে যে, কামাল, আমার খুব কষ্ট হচ্ছে, আমার হাত পা সব কেটে ফেলছে, আমার চোখ উপড়ে ফেলছে, আমাকে এখান থেকে নিয়ে যা, আমি থাকতে পারছি না। আইম আহমেদের চাচা কামাল উনি স্পষ্টভাবে অনুধাবন করেন যে কণ্ঠস্বরটি উনি শুনতে পাচ্ছেন তারই ছোট ভাই, আপন ছোট ভাই হাসানের। মানে কিন্তু হাসান কেন লাশ কাটা ঘরের মধ্যে যাবে? তিনি বুঝতে পারেন তিনি ভয়ানক একটা বিপদে পড়তে যাচ্ছেন। তিনি যে দোয়া পড়তে জানতেন, আয়াতুল কুরসি জানতেন, সেগুলো পড়ে শরীরে ফু নেন এবং ভয় কাটানোর জন্য জোরে জোরে দোয়া পড়তে থাকেন। ওদিকে ছাগলটি সামনে ছুটে যাওয়ার চেষ্টা করছিল, উনিও ছাগলের সাথে দৌড়াতে থাকেন সামনের দিকে। তার মানে দ্রুত এই জায়গাটি পার হওয়ার উনি চেষ্টা করছিলেন আর দোয়া পড়ছেন। হঠাৎ ওনার রাস্তার পাশে থাকা একটা ঝোপ ছিল, ঝোপ আসলে অনেকগুলো ছিল, এর মধ্যে একটা বড় টাইপের ঝোপ ছিল। ওই ঝোপটা হঠাৎ প্রচন্ড জোরে নড়ে ওঠে। উনি খেয়াল করেন ওই ঝোপের মধ্য থেকে লম্বা করে মোটা মতো একটা মানুষের অবয়ব বের হয়ে আসছে। চাঁদের আলোতে তিনি স্পষ্টভাবে দেখতে পান ওই মানুষটার হাতে কি যেন, মানে দুই হাতের উপরে কিছু জিনিস নিয়ে এগিয়ে আসছে। মানুষটি আস্তে আস্তে তার কাছে আসছে। ওদিকে ছাগলটিও কিন্তু এই ভয়ানক অবয়ব দেখে প্রচন্ড ভয় পেয়েছে এবং সে ছোটাছুটি করার চেষ্টা করছে, কিন্তু উনি কিন্তু ছাগলের রশি কিন্তু ছাড়েন নাই, হাতে ধরে রেখেছেন। এই কামাল চাচা উনি খেয়াল করলেন যে ওই অবয়বটি তার যত কাছে আসছে ততই স্পষ্টভাবে তিনি তাকে দেখতে পাচ্ছেন চাঁদের আলোতে। এবং তিনি যা দেখতে পান এটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান ওই উঁচু মোটা আকৃতির ওই মানুষটির পেট কাটা এবং তার দুই হাতের উপরে তার নিজের যে নাড়ি ভুঁড়িগুলো আছে সেগুলো দুই হাতে ধরে রেখেছে। এবং এটাই কিন্তু শেষ নয়, তিনি আরো খেয়াল করেন যে এই অবয়বের চোখ দুটি নেই, মানে চোখ দুটিতে গভীর গর্ত হয়ে আছে, আর মাথার খুলি এটি খোলা। মানে আমরা যখন কোনো একটা কৌটার ঢাকনা খুলি এবং ঢাকনা খুলে কিছুটা মানে উঁচু করে রাখি, মনে হচ্ছে মাথার খুলিটা খুলে উঁচু হয়ে আছে। এবং ওই মানুষটিও তার কাছাকাছি এসে গোঙানির মতো আওয়াজ করতে থাকেন। কামাল চাচা এটা দেখে প্রচন্ড ভয় পান। তিনি দোয়া আরো উচ্চ স্বরে পড়তে থাকেন এবং ছাগলটি তো ছোটাছুটি করার এদিক ওদিক ছোটাছুটির চেষ্টা করছিল। তখন তিনি ওনার বাড়ির দিকে আবারও দৌড় দেন এবং ছাগলটিকে তিনি তার সাথে টেনে নিয়ে যাচ্ছিলেন, মানে ছাগলটিকে তিনি ছাড়ছিলেন না। যাই হোক, উনি যখন বাড়ির কাছাকাছি চলে গেছেন তখন বাড়ির কাছে যে বাঁশ ঝাড় রয়েছে, আগেই বলেছি যে গ্রামের চারদিকে বাগান রয়েছে, এই বাগানের মধ্যে বাঁশ বাগানগুলো খুব বেশি আর কি। ওর বাড়ির কাছাকাছি যে বাঁশ বাগানটি রয়েছে সেখানে যখন এসেছেন, মানে বাড়ির কাছাকাছি এসেছেন, তখন উনি দেখতে পান যে এই বাঁশ বাগানের নিচে সাদা শাড়ি পরা 10-12 ফুট লম্বা একজন মহিলা ঘোমটা পরা দাঁড়িয়ে আছে এবং তার মাথাটি চ্যাপ্টা এবং কুলার মতো,
মানে কোলা যেমন চ্যাপ্টা বড়, ঠিক ওই মহিলাটির মাথাটিও বড় এবং কোলার মতো চ্যাপ্টা। তিনি যে কতটুকু ভয় পেয়েছেন এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। কিন্তু উনি কিন্তু ওনার দোয়া পড়া থামান নাই। উনি উচ্চস্বরে দোয়া পড়তে পড়তে উনি ওই মহিলাকে টপকিয়ে মানে পাশ দিয়ে চলে যান। তিনি বুঝতে পারছিলেন যে কোনো এক কারণে, সেটা উনি যেহেতু দোয়া পড়ছিলেন আর ওনার হাতে যেহেতু ওনার কোরবানির জন্য কেনা একটি ছাগল ছিল, হয়তোবা এই ওসিলায় বা এই দুইটার ওসিলায় আল্লাহ তাআলা বারবার তাকে বাঁচিয়ে দিচ্ছিলেন। কারণ কথিত আছে, যদি কেউ নিজের পশুর, ধরেন যে কেউ গরু বা ছাগল, এটির দড়ি যদি কেউ ধরে থাকে, তাহলে কোনো অশরীরী প্রেতাত্মা বা কোনো পিশাচ সহজে তার ক্ষতি করতে পারে না। এরকম বেশ কিছু গল্পে আমি তার প্রমাণও পেয়েছি। হতে পারে এমনই সেটা কিছু, আবার নাও হতে পারে, নিশ্চিতভাবে বলা মুশকিল। তো উনি দৌড়ে বাড়ির দিকে চলে যেতে দেখেন, বাড়ি যেহেতু খুব কাছেই ছিল, উনি বাড়ির বারান্দায় গিয়ে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে যান। বাড়ির লোকজন তাদের চিৎকার শুনে বের হয়ে আসে। তখন ঘড়িতে কাটায় কাটায় রাত প্রায় 3টা বাজে। অথচ উনি কিন্তু বুঝতেই পারছিলেন না রাত কটা বাজে, কারণ হাতে ঘড়ি ছিল না, মোবাইলও ছিল না। আর ওনার বাড়ির লোকজন দেখে ওই ছাগলটি খুব হাঁপাচ্ছে, সেও খুব ভয় পেয়েছে এবং হাঁপাচ্ছে, আর উনি তো অজ্ঞান হয়ে পড়ে আছে। তো আমি আরেকটা কথা বলি, শফিক ভাই দীর্ঘ 6-7 বছর ধরে ঠাকুরগাঁও এই হসপিটালে চাকরি করছেন। একদিন তিনি ওই মর্গে কোনো কিছুই দেখেননি, তবে সেদিন হঠাৎ এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান। তিনি ওই মুহূর্তে কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। তার সমস্ত শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। তিনি যে চিৎকার দিয়ে কাউকে ডাকবেন সেই শক্তিটিও তার নেই। কিছুক্ষণ পর তিনি সেখানে অজ্ঞান হয়ে যান। পরদিন তাকে মর্গ থেকে হাসপাতালের অন্যান্য স্টাফরা অজ্ঞানরত অবস্থায় পেয়ে যায় এবং আমরা আরো তার কাছে আমার কাছে আরো ঘটনা আছে, সেগুলো আমি পাঠাবো এবং আমি তার নামটা এই মুহূর্তেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ইমেল পড়তে হচ্ছে। আমাদেরকে একজন ইমেল পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, এবং তিনি লিখেছেন যে, হাই রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন, কেননা আপনি সর্বদাই ভালোর দলে। আমি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলা হারুয়া এলাকা থেকে রেজা বলছি। আমি রেডিও ফুর্তির ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা। যেদিন থেকে ভূত এফএম শুরু হয় তখন থেকে আমি এবং আমার মা এই অনুষ্ঠানের একটি এপিসোডও মিস করিনি। অবশ্য ভুলবশত মিস হয়ে গেলেও মিস হয়ে যাওয়া এপিসোডটি পরে ডাউনলোড করে শুনে নিয়েছি। রাসেল ভাই, প্রথমেই বলে রাখি যে আমাদের কাছে বহু ঘটনা আছে যেগুলো আমাদের পরিবারের সাথে সম্পৃক্ত, এবং আমাদের পরিবারের সাথে সম্পৃক্ত সবগুলো ঘটনাই আমার মার মুখ থেকে শুনেছি। এর মধ্যে কোনোটা ওনার নিজের, কোনোটা আত্মীয় স্বজনের। ইনশাআল্লাহ ঘটনাগুলো ধারাবাহিকভাবে ভূত এফএম এর শ্রোতাদের কাছে শেয়ার করব। আমি এর আগে কখনো গল্প আপনাদের কাছে পাঠাইনি। এটাই আমার আপনাদের কাছে পাঠানো প্রথম ঘটনা, কারণ আমার মা কখনোই চাইতেন না কোনো ঘটনা শেয়ার করা হোক। এর কারণ হলো আমার মায়ের বিশ্বাস যে প্যারানরমাল বিষয় যেন তেন কারো কাছে শেয়ার করার মানে হলো নিজের বিপদ ডেকে আনা। এটা তাদের কাছে শেয়ার করা উচিত যারা এই বিষয়ে অধিক জানেন এবং যারা এর সমাধান কিংবা এই বিষয় থেকে রক্ষা করতে পারবেন। তিনি অর্থাৎ আমার আম্মা আরো বিশ্বাস করেন যে কেউ যদি কোনো প্যারানরমাল ঘটনা শুনে বলে যে না এটা ফালতু একটা ব্যাপার, তাহলে তাদের একদিন না একদিন অবশ্যই বিপদে পড়তে হবে। যারা প্যারানরমাল বিষয়ে বিশ্বাস করেন তাদের না তারা এইগুলো নিয়ে পরবর্তী ব্যঙ্গ বিদ্রুপ করবেন এই ভয়ে উনি কারো কাছে শেয়ার করতে আমাকে সর্বদাই নিষেধ করতেন। যাই হোক, আমার ব্যাপক অনুরোধের কারণে তিনি ঘটনাগুলো ভূত এফএম শ্রোতাদের কাছে শেয়ার করতে রাজি হন। আশা করি আপনাদের ভালো লাগবে। ঘটনাটি ঘটে আমার মায়ের সাথে। আমার বাবা ছিলেন পুলিশ সাব ইন্সপেক্টর। পুলিশের চাকরি করার সুবাদে আমার বাবাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বদলি হতে হতো। তো বাবা যেখানেই বদলি হতেন সেখানে মাকেও নিয়ে যেতেন। তখন 1977 সালের জুলাই আগস্ট মাস বাবা টঙ্গী থেকে বদলি হয়ে চলে এলেন কুমিল্লা সদরে। সদর থানার গাংচর এলাকার একটি বাসা ভাড়া নিলেন। এই এলাকায় তখন বাড়ি বলতে এই বাড়িটি ছিল, অন্যান্য বাড়িগুলো অনেক দূরে দূরে। আর হ্যাঁ,
আশেপাশে মিল ছিল বেশ কয়েকটা। বাড়িটা ছিল এরকম, ওপরে টিন শেড, চতুর্দিকে মলি বাঁশের বেড়া, কোনো জানালা ছিল না, একটা মাত্র দরজা। বাড়িটা ছিল বেশ পুরাতন, পরিত্যক্ত, স্যাঁতস্যাঁতে একটি হিন্দু বাড়ি। এই বাড়িটা দেশভাগ হওয়ার পর যখন হিন্দুরা এই দেশ থেকে কিছু যারা চলে যান ইন্ডিয়াতে, তখন এখানে একজন মুসলমান তিনি এই বাড়িটি কিনে ফেলেন এবং তিনি সেটার মালিক হন। তিনি এই বাড়িটি কিনে নিয়েছিলেন এবং মূল বাড়িটা ছিল একটা পুরনো টাইপের বাড়ি এবং সেখানে কেউ থাকতো না। বাংলো থেকে একটু আশেপাশে মলি বাঁশের বেড়া দেওয়া বাসাটাই ভাড়া নেওয়া হয়েছিল। বাড়িওয়ালা এবং তার স্ত্রী দুজনেই ছিলেন অমায়িক ভালো মানুষ। বাবা মা দুজনেই তাদেরকে চাচা চাচি বলে ডাকতেন। এই বাড়ির 20-30 গজ পেছনে ছিল গোমতী নদী এবং নদীর সাথে তীর ঘেঁষা একটি পরিত্যক্ত শ্মশান আর ঘন জঙ্গল। বাড়ির সাথে কোনো টয়লেট বা কলতলা ছিল না। কলতলা যাও ছিল তা ওই শ্মশানের ধারে। ওটা ছিল পুরুষদের জন্য। মহিলাদের টয়লেট ছিল বাসার অর্থাৎ বাড়ির পেছনে বেশ খানিকটা দূরে, ওটাও খুব কাছে ছিল না। তখন আমার মায়ের কোলে তাদের প্রথম সন্তান, মানে আমাদের সবার বড় ভাই, তার নাম রাখা হয়েছিল রুহুল আমিন। কুমিল্লায় যখন বাবা বাসাটি ভাড়া নেন তখন ভাইয়ের বয়স ছিল 2 মাস। ভাই জন্মের পর আমার মায়ের সাথে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। ঘটনাটি এরকম, আমার মা ছিলেন বেশ ধার্মিক মহিলা, নিয়মিত নামাজ, কোরআন শরীফ পড়তেন, ধর্মকর্মের প্রতি তার প্রবল ঝোঁক ছিল। কুমিল্লায় আসার আগে টঙ্গীতে আমার ভাইয়ের জন্ম হয়। জন্মের পর সে সবসময় শুধুই কাঁদত। কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয় যে কাঁদলে তার গলা দিয়ে আর আওয়াজ বের হতো না, চোখ দিয়ে পানি পড়তো আর মুখ দেখলে বোঝা যেত যে সে কাঁদছে। এমন অবস্থায় আম্মা একদিন তাকে ফিডার খাইয়ে বিছানায় শুইয়ে রাখে। সে তখনও কাঁদছে। আম্মা নামাজ পড়া অবস্থায় হঠাৎ করে শুনতে পায় যে আমার ভাই রুহুল আমিন 5-7 বছরের বাচ্চার মতন খিলখিল করে হেসে উঠছে এবং হেসে উঠে আবার কয়েক সেকেন্ড পরে থেমে যায়, অথচ তার বয়স তখন অনেক কম। এবং আম্মা এই বিষয়টি আমার খালার সাথে শেয়ার করে এবং খালা বলে সবকিছু না, আল্লাহর নাম নাও। এবং বই রাখা ভালো, আমার খালার অনেক ঘটনা আছে যেগুলো পরে এক সময় শেয়ার করব। যাই হোক, আমার বাবা সকাল সকাল থানা অফিসে চলে যেতেন আর ফিরতেন অনেক রাতে। আম্মা এই সারাটা সময় রুহুল আমিনকে নিয়ে বাসায় একা একাই থাকতেন। কুমিল্লায় আসার পর আম্মার যে জিনিসটা নিয়ে সমস্যা হয় সেটি হলো পানি। সাংসারিক কর্মকাজের জন্য বারবার ওই দূর থেকে পানি আনাটা বেশ বিরক্তিকর ও কষ্টের বলে বাবা মাকে তার বড় একটা টাগারি বা গামলা জাতীয় পাত্র কিনে দেন, যাতে আম্মা সারাদিনের পানি ওই গামলাতে রাখতে পারেন। এই গামলাটা বাসার বারান্দায় রাখা হতো। একদিন দুপুরবেলা আম্মা ভাইকে বিছানায় শুইয়ে দিয়ে রেখে বার্লি জাল দিয়ে তা ঠান্ডা করার জন্য ভাইয়ের মাথার একটু দূরে ছোট একটা হাঁড়িতে ওই জাল দেওয়া বার্লি রেখে পানি আনতে শ্মশানের কাছে ওই কলতলায় যান। আম্মারও তখন বয়স কম, যার কারণে তিনি কারো কোলে বাচ্চা দিতেন না বা কিংবা বাড়িওয়ালাদের কলতলায় পানি আনতে যেতেন না। বেশ লাজুক প্রকৃতির ছিলেন তিনি। পানি এনে যখন ঘরে প্রবেশ করলেন তখন দেখলেন একটা বিশাল কালো রঙের কুকুর ভাইয়ের কাছে বসে বার্লি খাচ্ছে এবং আম্মা এটা দেখে ভয়ে চিৎকার দিয়ে ওঠেন। চিৎকার শুনে কুকুরটা এক লাফ দিয়ে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ায় আর মার দিকে ভয়ঙ্কর ভঙ্গি নিয়ে তাকায়। কুকুরটা তাকানোর ভঙ্গি দেখে আম্মার মনে হচ্ছিল কুকুরটা তাকে ব্যঙ্গ করে কি যেন বলতে চাইছে। আম্মা যতই হাত তুলে কুকুরটিকে হিস হিস করে তাড়ানোর চেষ্টা করছিল, কুকুরটা ততই ভিংচি কাটার মতো করে ভঙ্গি করছিল এবং দাঁতগুলো বের করে আম্মাকে ভয় দেখাতে থাকে। আম্মা উপায় না দেখে ভয়ে খুব জোরে চাচি বলে চিৎকার দেন। চাচি শুনতে পেয়েছিলেন কিনা আম্মা জানেন না, তবে কুকুরটা শেষ পর্যন্ত কি মনে করে নদীর ধারে শ্মশানের দিকে চলে গেল। খুব দুঃখজনক ব্যাপার হলো যে ওই দিন আমার ভাইকে অনেক জোরাজুরি করেও কিছু খাওয়ানো যায়নি এবং ওই দিন সন্ধ্যার দিকেই বাবা অফিস থেকে ফিরে আসেন। রাত 9টার দিকে আমার ভাই মারা যায়। মৃত্যুর সময় আমার এই ভাইয়ের বয়স ছিল মাত্র 81 দিন। ঘটনা এখানেই শেষ নয়। প্রথম সন্তান হারিয়ে আমার বাবা মা দুজনেই মানসিকভাবে ভেঙে পড়েন এবং ভীষণ কষ্ট পান তারা। এবং কয়েকদিন পর আমাদের বাবা মিটিং এ যোগ দিতে ঢাকায় একটা অফিসে যান এবং আমার বাবা অফিস থেকে একটা মহিলা, তার নাম হচ্ছে আলমের মা, যিনি থানার ব্যাচেলরদের রান্না বান্না করে দিতেন,
আম্মাকে সান্ত্বনা দেওয়া, দেখাশোনা করা এবং ফরমাস খাটা এই সমস্ত দায়িত্ব তিনি পালন করতে থাকেন। আলমের মা ছিলেন মোটামুটি বয়স্ক মহিলা। তিনি ঘরের পানি আনতেন, রান্না বান্না, কাপড় চোপড় ইত্যাদি ধুয়ে দিতেন। ভাই মারা যাবার 3-4 দিন পরে এক রাতে আনুমানিক 12টা হবে তখন আম্মা এবং আলমের মা মিলে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তখন তাদের নাকে একটা বিদঘুটে মোটকা আষ্টে গন্ধ এলো। মাছ কাটার পর মাছের নাড়ি ভুড়ি ফেলে দিলে ওইগুলো পচে গিয়ে যেমন গন্ধ হয়, ঠিক সেরকম একটা গন্ধ। আলমের মা আমার কানে কানে বললেন, আপা জায়গা থেকে নড়েন না, পিশাচ আসছে। আম্মা ভয়ে ওনাকে জড়িয়ে ধরলেন। এরপর দুজনেই শুনতে পেলেন যে বারান্দায় রাখা গামলা থেকে গরুর মতো কোনো প্রাণী ফুসফুস করে নিঃশ্বাস নিচ্ছে এবং পানি খাচ্ছে আর ধুপধাপ করে লাফাচ্ছে। গরু পানি খেলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন করে প্রাণীটা পানি খাচ্ছে। আম্মা তখন কি হচ্ছে দেখার জন্য মনের ভেতর সাহস জোগাড় করে দরজা খোলার জন্য উঠে দাঁড়ান এবং আলমের মাকে ফিসফিস করে বলেন যে গরু আমার সব পানি খেয়ে ফেললো। তখন আম্মার মনে হচ্ছিল যে গরুটাকে যেন বেঁধে রেখেছে আর গরুটা দড়ি ছেড়ে পালানোর চেষ্টা করছে। আলমের মা বয়স্ক মহিলা, তিনি তো বিষয়টা আগে থেকেই বুঝে গেছেন। তিনি তৎক্ষণাৎ আম্মার একটা হাত খপ করে ধরে ফেলেন এবং মাকে আশ্বস্ত করেন যে সকালে যত পানি লাগে তিনি এনে দিবেন এবং তিনি এনে দিবেন, এখন জায়গা থেকে তিনি যেন না নড়েন। এভাবে দুইজন ভয়ে জড়সড় হয়ে কতক্ষণ বসেছিলেন তা আম্মা বলতে পারবেন না। আম্মা এবং আলমের মা দুজনেই দোয়া দুরুদ পড়তে লাগলেন। কিছুক্ষণ পর মনে হলো যে গরুর পানি খাওয়া শেষ, তাও দুজনই উঠতে যাবেন। এমন সময় হঠাৎ ঘরের লোহা কাঠের দরজায় কে যেন এমন একটা ধাক্কা দিল যে পুরো ঘরটা কেঁপে উঠল। মনে হলো যে ঘরটা এখনই ভেঙে যাবে। এভাবে কিছুক্ষণ দরজাতে ধাক্কা পড়তে লাগলো আর পুরো ঘরটাও কাঁপতে লাগলো। ঘরের বাঁশ এবং টিনের মধ্যে আওয়াজ হচ্ছিল ঝিনঝিন করে। আম্মা আর আলমের মা একে অপরকে জড়িয়ে ধরে আল্লাহকে ডাকতে লাগলেন। কিছুক্ষণ পর আওয়াজ থেমে যায় আর বাইরে খুব জোরে শোঁ শোঁ করে বাতাস বইতে থাকে। এই বাতাস একবার ঘরের চালের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, আবার আরেকবার পূর্ব থেকে পশ্চিম দিকে যায়। বাতাস ঠিক যেমন হঠাৎ করে এসেছিল তেমনি হঠাৎ করেই থেমে যায়। সেই রাতে তাদের ঘুম হয়নি, আর কিছু ঘটেও না। ভোরের দিকে দুজন দ্রুত বাইরে এসে দেখেন যে গামলার পানি যেমন ছিল তেমনই আছে। কেউ পানি খায়নি, তবে গামলার পানিতে কিছু লম্বা কালো কুচকুচে কয়েকটি পশমের মতো কি যেন পড়ে আছে। প্রত্যেকটি পশম ছিল কমপক্ষে 1 বিঘা করে লম্বা। সবচেয়ে আশ্চর্য ছিল গামলার কাছে বারান্দার মাটিতে ছিল মানুষ এবং কুকুরের পায়ের অনেকগুলো ছাপ। কুকুরের পায়ের ছাপগুলো ছিল স্বাভাবিক মাপের আর মানুষের পায়ের ছাপগুলো ছিল নরমাল মানুষের চেয়ে অনেক বড় এবং লম্বা। আম্মা এই ব্যাপারটা সাথে সাথে গিয়ে চাচা চাচির কাছে বলেন এবং চাচা চাচি এসে সমস্ত আলামত দেখেন এবং ওই পশমগুলো কুড়িয়ে বাইরে ফেলে দিয়ে আসতে বলেন, বিশেষ করে শ্মশানে ফেলে দিয়ে আসতে বলেন। এরপর চাচাকে এবং চাচি চাচাকে ধমক দিয়ে বলেন যে আপনাকে না বলেছি রাতে 2-1 বার বাসাটার সামনে থেকে ঘুরে আসতে। আলমের মার এই ঘটনার পরে চলে যান এবং ওই দিন থেকে আম্মা সন্ধ্যা হলেই চাচির কাছে চলে যেতেন আর চাচা নিজেই এই বাসাটাতে ঘুমাতেন। এটা ছিল ঘটনা। এবং আমরা আরেকটা ঘটনায় যাব এবং এটা আমাদের একজন বন্ধু গারাজির একজন, যিনি এখানে আসতে পারেন, ঘটনাটা আমি পড়ে শোনাচ্ছি। তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ে শোনাচ্ছি। আমি মুনিশা সাভার নবীনগরে একটা মেডিকেল কলেজে পড়াশোনা করি এবং ব্যাক টু ব্যাক 2 জন। আচ্ছা, তিনি লিখেছেন যে আমি আর নাবিলা সবসময় ঢাকা থেকে যাওয়া আসা করি, তবে পরীক্ষা থাকলে বা স্ট্রাইক থাকলে আমরা যদি অসুবিধা না হয় সেজন্য ওখানে একটা বাসায় আরো 4 জনের সাথে আমরা উঠি। ঘটনাটা 2012 সালের অগাস্টের। তখন আমি আর নাবিলা নবীনগরে একটা বাসায় উঠি, সাথে আরো 4 জন, তবে তাদের নাম উল্লেখ না করি। বাসার ঠিকানাও বললাম না, তবে বর্ণনা শুনলেই সবাই বুঝবে আমি কোন বাসাটার কথা বলছি। আমাদের বাসার ঠিক পেছনে ছিল একটা কোম্পানি, আমি সেই কোম্পানির নাম অবশ্য বলতে পারছি না। তো ওই বাসাটায় 3টি রুম ছিল। বিভিন্ন ঝামেলা হওয়ায় আমি আর নাবিলা একসাথে থাকতে পারিনি। আমি থাকতাম উত্তর পশ্চিম দিকের রুমে আর নাবিলা থাকতো দক্ষিণ পশ্চিম দিকের রুমে। আমাদের মাঝে আরেকটা রুম ছিল আর পাশে কমন রুম হিসেবে ডার্ক স্পেস। আমি আর নাবিলা বাসাটা নেওয়ার কয়েকদিন পরে যাই সেখানে। পরীক্ষার সময় গিয়ে দেখি যে সবাই খুব ভয় পাচ্ছে ওখানে। রাতের বেলা মোটামুটি রুম থেকে বেরই হয় না।
কিছু জিজ্ঞেস করলেও বলতো না। আর তাছাড়া যেহেতু আমরা ওখানে রেগুলার নই, তাই বলেও নি আগে। এবং কিন্তু মাস দুই যাওয়ার পর ওরা নাবিলাকে জানালো যে আমাদের রুমটায় নাকি কি যেন আছে, কি যেন দেখে। নাবিলা আমাকে জানানোর পর আমি হেসে উড়িয়ে দিই ব্যাপারটা, আর ওকে বলি ওদের কথা বিশ্বাস করিস না, আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমি আর রুমমেটকে জিজ্ঞেস করি যে ওর কখনো কোনো কিছু মনে হয়েছে কিনা। ও আমাকে জানায় যে ওরও মাঝে মাঝে মনে হয় যে রুমে সে একা না, আরো কেউ আছে। আর শুধু রাতে না, ওর দিনেও এই ব্যাপারটা ফিল করেছে এবং ওর মনে হয়েছে যে ওর দিকে কেউ তাকিয়ে আছে। আর ওর মনে হয় সেটা আমার খাটের উপর বসে ওকে দেখে। এরপর বেশ কিছুদিন পর আমরা এক্সামের সময় টানা কয়েকদিন আমরা সবাই মিলে ওখানে ছিলাম। তখন একদিন আমি আর নাবিলা কাজে আসি, ঢাকায় আসি, এবং ওই দিন রাতেই দেখি। বাসায় যেয়ে দেখি যে দরজা খোলা আর কেউ নেই বাসায়। পরের একটা ফ্ল্যাট থেকে জানায় যে ওরা ভয় পেয়েছিল কি একা দেখি, তাই কেউ আর বাসায় নেই। উপরের ফ্লোরে এক ফ্রেন্ডের বাসায় ছিল। আমরা পরে ডেকে নিয়ে আসি এবং আমরা জিজ্ঞেস করলাম কি দেখিস তোরা, যে রাতের বেলা নাকি একজনকে আচ্ছা, সে বলে যে রাতের বেলা নাকি একজনকে দেখেছে লাশের মতো কিছু একটা সাদা কাপড় পরা আমার রুমে ঢুকে যেতে। আর আমার যে রুমমেট সে নাকি একা একা থাকতে পারছিল না রুমে, তার মনে হচ্ছিল যে অন্য কারো প্রেজেন্স সেখানে থাকতে পারে। সে নাকি শ্বাস প্রশ্বাসের আওয়াজও পেয়েছে। এবং এখন আমি এই ঘটনাগুলো শুনে আমি যখন ঘটনাগুলো শুনলাম এবং আমি যখন এগুলি শুনলাম গিয়ে, আমার কিন্তু সত্যি একদম ভয় লাগেনি। মনে হয়েছিল যে ওরা মজা করছে। এবং আর যদি মজা না করে তাহলে হাসি পাচ্ছিল। যে এত বড় বড় মেয়ে এভাবে রুমে ভয় পাচ্ছে এটা চিন্তা করে। যাই হোক, আমরা আশায় ওরাও সাহস পেল এবং সেই রাতে উত্তর পশ্চিমের, মানে আমার রুমের দক্ষিণ পশ্চিমে নাবিলা রুম দুইটাতেই যার যার রুমমেট সহ আমরা থাকলাম। কথাগুলো একটু কেমন ঝামেলা হচ্ছে। কিন্তু সকালে উঠে শুনি যে আমার রুমমেট ঠিকই রাতে ঘুমোতে পারেনি ভয়, আর আমি এদিকে মরার মতো আরামে ঘুমিয়েছি। তো এরকম চললো। আমি আর নাবিলা ভয় পাই না, আর বাকিরা ভয়ে ঘুমোতে পারে না। সাদা কাপড় পরা লাশকে ঘুরতে দেখে আর ফিল করতে পারে যে কেউ একজন আছে। তখন যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে ওরা আমাদেরকে ভয় পাওয়া শুরু করলো। স্পেশালি আমি যেভাবে সবকিছু হেসে উড়িয়ে দেই, মনে করলো আমার সাথে নিশ্চয়ই জিন আছে। এবং যাই হোক, আমি তো খুব বেশি থাকতামই না সাভারে। আমি থাকলেই যেহেতু ভয় পায়, তাই ওদের এই ধারণাও মনে হয় মাথায় খুব বেশি গভীরে ঢুকতে পারেনি। কথাটা কেমন হয়ে গেল। এবং তিনি বলছেন যে যাই হোক, আমি তো খুব বেশি থাকতামই না সাভারে। আমি না থাকলেই যেহেতু ভয় পায়, তাই ওদের এই ধারণাও মনে হয় মাথায় খুব বেশি গভীরে ঢুকতে পারেনি। এই সেন্টেন্স কোনো মানে হয় নাই যদিও। আচ্ছা, কিন্তু এর মাঝে আমার এক বান্ধবী, সে আবার হিন্দু, সে এসে আমাদের রুমে বসে আতঙ্কে কথা বলতে বলতে থেমে গিয়েছিল। সে নাকি দরজার নিচ দিয়ে কাটা হাত দেখেছে। পরে সবাই মিলে ডাইনিং স্পেসে গিয়ে দেখে যে কিছুই নাই। যাই হোক, এবার কয়েকটা ব্যাপার বলি যেগুলো মনে হয় আগেই বলে নেওয়া উচিত ছিল। এই বাসা নেওয়ার সময় আমার আব্বু আম্মুই সবকিছু গুছিয়ে দিয়ে যায় আমাকে। তখন আব্বু আম্মু বারবার আমাকে আমার পশ্চিমে জানালা যাচ্ছিল আর নিচে লেকের দিকে তাকাচ্ছিল। পরে চলে আসার সময় আমাকে বলল যে নাবিলাকে দেখে বলে যে আম্মু তোমরা সাবধানে থেকো, আর একজন আরেকজনকে দেখে রেখো সব সময়। আমরা ব্যাপারটা নর্মালি নেই, কিন্তু আম্মু বাসায় এসে আবার কল দিয়ে আমাকে বলেছিল যে মনীষা, আমার কেন যেন ভালো লাগছে না, তুই দোয়া দুরুদ পড়ে ঘুমাবি। আর ওইবার ঢাকা থেকে আবার সাফারে যাওয়ার সময় আম্মু আমাকে একটা তাবিজ দিয়ে দেয়, যেটা আমাদের ছোটবেলায় আজমির শরীফ থেকে আনানো হয়েছিল। এবং আম্মু জানে যে এইগুলি তাবিজ কবজ আমি বিশ্বাস করি না, তারপরেও যেন আমি সবসময় সঙ্গে রাখি। তো আমাদের যে রুমটা, সেটা দুটো জানালা, পশ্চিম দিকে জানালা দিয়ে লেক দেখা যায়, উত্তর দিকে জংলা মতো। এবং এই লেক আর জংলা দুটোতেই একটা ফ্যাক্টরি আছে, তার ভেতরের অংশ। এবং আমরা ঘুমাই পশ্চিম দিকের জানালার দিকে এবং সেদিকে মাথা রেখে, মানে পূর্ব দিকে দেয়ালের দিকে পা রেখে
পা দিয়ে রেখে যেদিকে ডাইনিং স্পেস দেখতে পেতাম। আর নাবিলার রুমের জানালা ছিল দক্ষিণে এবং জানালার দিকে পা দিয়ে সে ঘুমতো এবং সেও জানালা দেখতে পেত। একদিন সন্ধ্যা পর্যন্ত ক্লাস ছিল দেখে আমি আর নাবিলা থেকে গেলাম এবং প্রথমবারের মতো আমরা দুজনেই ভয় পেলাম। তখন রাত 2:30 থেকে 3:45 বাজে। আমার হঠাৎ ঘুম ভেঙে যায় এবং আমাদের ডাইনিং স্পেসে একটা লাইট জ্বালানো থাকে। ওই লাইট আবার আমার চোখে পড়ে এবং দরজা খোলা থাকলে তাই আমরা দরজাটা হালকা করে চাপিয়ে দিই এবং যাতে আলোটা না পড়ে আমাদের চোখে। এবং সেই দিকে হঠাৎ করে আমি তাকিয়ে দেখি যে অনেকগুলি অন্য মেয়েগুলি যেরকম বলে ঠিক সেরকম সাদা কাপড় পরা কিছু একটা রুমে ঢুকে গেল এবং কিছুক্ষণ আমি ঘুম ভেঙে শুয়েছিলাম কিছুক্ষণ এবং আমি যে কি ভয় পেয়েছিলাম সেটা মানে কথা শুনে আমি কন্টিনিউ অনেক ভয় পেয়েছি এবং সেন্টেন্স গুলো এমন আমি এর চেয়ে বেশি আর পড়তে পারলাম না, বাট সেন্টেন্স গুলো একটু ভালো হলে গল্পটা অনেক সুন্দর ছিল। যাই হোক, আমি পরবর্তী ঘটনায় যাব। আপনার নামটা একটু প্লিজ বলুন। আচ্ছা, আপনি কতদিন চকরিয়া থেকে আপনি বড় হয়েছেন? হ্যাঁ, ছোটবেলা থেকে সময় আমার কৃতজ্ঞতা জানাতেই হয়। এই মানুষগুলোর মাঝে একজন হচ্ছে লতা, এবং লতা বলেছিল অনেক আগের থেকে সে কাহিনী শেয়ার করবে এবং শেষ পর্যন্ত সে আমাকে একটা ভয়েস ক্লিপ পাঠিয়েছে। আর সেই ভয়েস ক্লিপে সে বলেছে যে চাইলে কাহিনীটা আমি আমার মতো শেয়ার করতে পারি অথবা তার ভয়েস ক্লিপটাই আমি প্রচার করতে পারি। সমস্যা হয়ে গেল যে ভয়েস ক্লিপের মাঝে বেশ কিছু নয়েজ ছিল এবং এই নয়েজটা আমি ডাউন করতে পারছি না, সেখানে তার নিজস্ব ভয়েস কাটা পড়ে যাচ্ছে অনেকটাই। তো যাই হোক, সেই ক্ষেত্রে আমি নিজেই শেয়ার করছি ঘটনাটা, আর আশা করি আপনারা বেশ পছন্দ করবেন। চলে যাচ্ছি লতার ঘটনায়, আমার মতো করে শেয়ার করছি। এটা লতার এক মামা, মানে সম্পর্কে মামা হয়, তার ঘটনা। এবং তারা ঢাকার আশেপাশে আশুলিয়ায় বসবাস করতেন। এখন এই আশুলিয়া থেকে কিন্তু এর আগেও আমাকে বেশ কিছু ভয়ের ঘটনা মানুষ পাঠিয়েছেন এবং আমি যতদূর বুঝতে পারি, আমি আশুলিয়ায় বর্তমানে রিসেন্ট টাইমে আমার যাওয়া হয়নি। আমি শেষ গিয়েছিলাম অনেক বছর আগে, আজ থেকে প্রায় 8-10 বছর আগে। তখনও আমি দেখেছি সেখানে বিশাল জলরাশি ছিল রাস্তার দুই পাশে, এখন আছে কিনা আমি জানি না। এরকমই থাকার কথা, বিশাল পানি, এবং ওই অঞ্চল নিয়েই মানুষ কিন্তু ভয়ের ঘটনাগুলো বলতো। তো লতাও সেই অঞ্চলেরই একটা ঘটনা বলেছেন। তো যাই হোক, আমি চলে যাচ্ছি লতার ঘটনায়। লতার মামার নাম ছিল জালাল। আমি জানি না এটা ছদ্মনাম কিনা, তবে উনি লতা যেটা শেয়ার করেছেন তার দুই মামা, একজনের নাম ছিল জালাল, একজনের নাম সাজু, এবং দুজনকে নিয়ে লতা কাহিনীটা বলেছেন। তো সেই জালাল মামার খুব শখ ছিল, যেহেতু তাদের ওখানে অনেক জলাশয়, অনেক বড় বড় জলাশয়, তার শখ ছিল মাছ ধরার। তো সে তার সেই বন্ধু, ক্লোজ ফ্রেন্ড সাজু, তাকে নিয়ে সে মাছ ধরতে যেত সবসময়। এবং তাদের ওই অঞ্চলে মাছ ধরার একটা খুব সুন্দর সিস্টেম ছিল। তারা দেখা যেত যে হারিকেন নিয়ে চলে যেত। যেমন আমাদের ঢাকায়ও কিন্তু একটা সময় মাছ ধরতো ধানমন্ডি লেকের পাশে মাচান করে। আপনারা যারা অনেক আগে থেকে ঢাকায় বসবাস করেন, 80-র দশকে ঢাকায় ছিলেন, মানে আমার ছোটবেলায় আমি দেখেছি যে মাচানের উপর বসে মাছ ধরতো হারিকেন রেখে, এবং অসাধারণ একটা পরিবেশ। আমি কিন্তু এরকম দেখেছি যারা মাছ ধরতো, তাদের আশেপাশে গিয়ে দেখেছি, অন্যরকম লাগতো। আসলে এত অ্যাডভেঞ্চার প্রিয়তা, ওই ছোট ছোট জিনিসগুলো মনে ঢুকে যাওয়াতেই অ্যাডভেঞ্চার প্রিয়তা আরও বেড়ে গিয়েছে আমার। ছোটকাল থেকে আসলে যারা এগুলো দেখে মানুষ হয়, তাদের বেশ লাগে। তো ওই অঞ্চলেও এরকম একটা প্রবণতা মানুষের ছিল, যারা মাছ ধরতো, বিশেষ করে ইয়াং ক্রাউডরা, তারা এই হারিকেন নিয়ে চলে যেত ছোট মাচান করা কোনো জায়গায়, পানির পাশে রাখা তাদের একেবারে নির্ধারিত মাছ ধরার স্থান, সেখানে গিয়ে বসে তারা মাছ ধরত। তো যেই জায়গায় লতার মামা জালাল মাছ ধরতো, সেই জায়গায় নিয়ে অনেকে অনেক কথা বলতো। তাদেরকে নাকি এরকম মানুষ বলতো যে রাতের বেলা ওই জায়গাগুলো কেমন, এই সেই ভৌতিক ব্যাপার স্যাপার আছে। তো এগুলো আসলে কখনো গায়ে মাখতো না। তো একদিন লতার সেই মামা জালাল, তিনি বসে আছেন তার বন্ধুর সাথে একটা টং দোকানে, এবং এটা বেশ আগের কথা, কিন্তু মানে বেশ আগে 90-র দশকের ঘটনা হবে। এবং সেই সময় বিদ্যুৎ প্রচলিত ছিল না। সেই টং দোকানেও জ্বলছে একটা কুপি, এবং সেই কুপির কাপা কাপা আলোয় সব দেখা যাচ্ছে। দোকানটা হচ্ছে একটা বিশাল গাছের পাশে, একটা বট গাছ আছে, এবং বিশাল বট গাছ, এবং সেটার ডালপালা মেলে ছড়িয়ে গেছে চারিদিকে। একেবারে সেই পাশে যে জলাশয়, মানে বিলের মতো জায়গাটা, সেটা সেই তার উপরে ডালপালা মেলে গেছে, সেই গাছের ডালপালা, এবং অন্যরকম একটা পরিবেশ। তো
আকাশে মেঘ গুড়গুড় করছিল। তো এই সময় বসেছিল সেই জালাল সাহেব এবং তার বন্ধু সাজু এবং গল্প করছিল, বিভিন্ন গল্পগুজব হচ্ছে। তো এই গল্পগুজব চলে যায় তাদের সেই চিরাচরিত মাছ ধরার গল্পে আর কি। তো যেহেতু জালাল সাহেব এবং সাজু সবাই দুজনেই মাছ ধরায় বেশ তাদের অভ্যাস, তারা মাছ ধরতে বেশ পছন্দ করেন, তো গল্পগুজব মাছ ধরা চলে যায়। তো এই দুজনের মাছ ধরা নিয়ে বিভিন্ন কথা চলে আসে। এই জালাল সাহেব বলছে যে অমুক মাছ ধরেছে, এরকম এরকম ব্যাপার, এই কাহিনী। আর সাজু বলতেছে যে অমুকরে দেখছি অমুক জায়গায় কাতলা পাইছে, এত বড় একটা কাতলা, বেটা এটার ওজন 10-15 কেজির বেশি হবে। তো এই দুজনের বেশ একটা কথা। তো আবার জালাল বলতেছেন যে এইখানে কাতলা কেমনে পাইলো, এখানে তো কাতলা থাকার কথা না বেটা, এটা তো কাতলা তো এইখানে না, ওই জায়গায় অমুক জায়গায় কাতলা বেশ ভালো উঠছে, এরকম। তো তাদের মধ্যে এই ধরনের কথাবার্তা আর কি হচ্ছে আর কি মাছ নিয়ে। তো এই সময় তাদের দোকানি বলল যে আপনারা তর্ক করতেছেন, এই দিনকে ওই যে ওইখানে এখান থেকে গজার মাছ নিয়ে গেছে, বেশ বড় গজার। বলে গজার? হ্যাঁ, এ আইছিল রাইতে ধরতে, আমি তখন দোকান বন্ধ করে দিতেছি। পরে আমি যখন দোকান বন্ধ করি দেখি এ যাইতেছে মাছ নিয়ে, তো এই বড় আমার দেখা গেছে। তো এই কথা শুনে তো একেবারে জালালের ওনার মানে মন পুরা হয়ে গেল, মানে ফুর্তিতে ভরে গেল, কারণ উনি মনে করলো যে মানে এখানে মাছ ধরা তো এখন মানে আমার জন্য একেবারে হয়ে গেছে, মানে আমি ধরতেই হবে আমার মাছ। তো সে সাজুরে বলে যে আসবি নাকি? বলে ঠিক আছে আসমনে। তাহলে এক কাজ কর, বলতেছে তখন তারা যখন কথা বলতেছে তখন কিন্তু অলরেডি মেঘ ডাকতেছে এবং মানে রাত হয়ে গেছে, 8টার মতো বেজে গেছে, 7টা-8টা। তো বলছে তুই আমি যাই, তুই আমার ডাক দিস, পারলে 11টার পরে আসমনে দুজনে। ঠিক আছে। তো বলে দুইজন চলে গেল হেঁটে। তো বাসায় যখন যাচ্ছে জালাল এবং সাজু বেশ কিছু দূর রাস্তা দুইজনে একসাথে হেঁটে গল্প করতে করতে আসছে। এর মধ্যেই টিপ টিপ হালকা হালকা বৃষ্টি। তো সাজুকে বলতেছে জালাল তুই আসবি বেটা, বৃষ্টি তো শুরু হয়েছে, আসিস, আমার অসুবিধা নেই, ছাতা নিয়ে বসুন নে, বৃষ্টি থাকবো না বেশিক্ষণ, এই বৃষ্টি এরকম মানে ঘেনা ধরা, এটা বৃষ্টি থাকেই, আবার হয়ে যায়। তো সাজু বলছে আচ্ছা আচ্ছা তুই যা, আমি ডাকুন না 11টার দিক ধরে, অসুবিধা নেই। তো বলতে বলতে তারা যাচ্ছে একদম নির্জন রাস্তা দিয়ে। তো এক জায়গায় তারা দুজনে স্প্লিট হয়ে গেল, সাজু তার মতো চলে গেল, জালাল সাহেব তার মতো চলে গেলেন। তো হাঁটতে হাঁটতে জালাল সাহেব বাসায় পৌঁছাইলেন। বাসায় পৌঁছায় তখন তিনি বাসায় বললেন যে আজকে মাছ ধরতে যাব, তার বাসায় বললেন। তো তার বাসায় এটা নিয়ে একটু মানে চেতাচেতি করলো যে কি ব্যাপার, এই মাছ ধরার দরকার কি, বৃষ্টি হইতেছে সেই আর রাত্রেবেলা এরকম রাত্রে যাওয়ার কি দরকার। তো তিনি এগুলো আর আমল না করে তিনি বললেন যে আমার খাবার দাবার দাও। খেয়ে দিয়ে তিনি মোটামুটি নিজের মতো বললেন আমি একটু ঘুমাই, উঠলে পরে সাজু এসে ডাকলে আমার যদি না শুনি ডাইকে আমার উঠাই দিবা, বলে তিনি শুয়ে পড়লেন। তো তার ঘুম ভাঙলো ডাকে, এবং তিনি যখন উঠছেন মানে তিনি শুনতেছেন তার নাম ধরে ডাকতেছে, এই জালাল, এই জালাল, এরকম করে ডাকতেছে। তো একবার দুইবার তিনবার। তো তখন তিনি চিন্তা করতেছেন যে মানে কে ডাকে, ঘুমের মধ্যে মানে একদম ঘুম থেকে উঠতেছেন তিনি, এরকম একটা অবস্থা, মানে মানে একদম অতল ঘুম থেকে তিনি আস্তে আস্তে উঠে আসতেছেন, কানে বাজতেছে ডাকটা। তো এরকম যখন 2-3 বার এই জালাল বলে ডাক দিয়েছে, তিনি তাকাইছেন, তাকায় তিনি দেখতেছেন তার ঘরটা অন্ধকার, তার স্ত্রীও ঘুমায় আছে এবং পুরা ঘরটা কেমন অন্ধকার হয়ে আছে। এবং তিনি এই সময় ঢুকলেন, জালাল ওর নাম ধরে ডাকছে ঘরের বাইরের থেকে। তিনি চিন্তা করলেন যে আমি তো মানে মনে পড়লো সবকিছু, যে আমি তো সাজুকে বলছিলাম, কয়টা বাজে কি ওনার আর খেয়াল নাই। তিনি উঠে গেলেন, ঘুম থেকে উঠে আস্তে আস্তে নামলেন, চিন্তা করলেন যে স্ত্রীকে যদি এখন জাগান আবার স্ত্রী মানে তার সাথে চিৎকার চেঁচামেচি করবে, আগে যেহেতু রাগ করছে একবার, আর সাজু আসছে এমন সময় তার স্ত্রী ঘুমায় আছে। তো তিনি উঠে আস্তে করে মানে বিছনা থেকে নেমে অন্ধকারের মধ্যেই কোনো মতে হাতড়ে বাতড়ে তার ঘরের দরজা খুলে তিনি বেরোলেন। তার বাসার বাইরে কিন্তু বারান্দার সামনে। তো বারান্দায় বেরোলেন, কিছুই জ্বালান নাই, তখনও হ্যারিকেন বা কিছুই জ্বালান নাই। বারান্দায় এসে দেখতেছেন বারান্দার থেকে উঠান দেখা যাচ্ছে দূরে, মানে তার ঠিক দরজা থেকে বেশ খানিকটা দূরে, 10-15 ফিট দূরে সাজু দাঁড়ায় আছে। তিনি বুঝতে পারছেন যে এটা সাজু, এবং অন্ধকার তো মানে আকাশের আলো আছে এবং মেঘলা আকাশের একটা আলাদা আলো থাকে, সেই আলোতে বোঝা যাচ্ছে যে সাজুর অবয়ব, এবং সে একটা জামা পরে আছে। এবং তিনি দেখেন দাঁড়ায় আছে অন্ধকারের মধ্যে, একটা গাছ ছিল তার উঠানের ওই পাশে, গাছের নিচে সাজু দাঁড়ানো। তো তিনি ওখান থেকে বলছে এই দাঁড়া, এরকম আস্তে আস্তে ফিসফিস করে দাঁড়া, আমি আসতেছি। তাই বলে তিনি আস্তে করে গেলেন তার উঠানের এক কোণে, তার বারান্দার এক কোণে, সেখানে তার জিনিসপত্র রাখা থাকে। আস্তে আস্তে খুব সন্তর্পণে, যাতে স্ত্রীর শব্দ না পায়, তিনি চিন্তা করছে আস্তে বের হয়ে যাবে। তো তিনি
কিন্তু তখন পর্যন্ত কোনো খেয়াল করেন নাই বাজে কয়টা, সময় বা কিছু এসব ধারণা তার নাই। যদিও 90-এর দশক কিন্তু খুব বেশি আগে না, তারপরও তিনি এত কিছু খেয়াল করেন নাই। তিনি আস্তে করে তার জিনিসপত্র নিলেন এবং তিনি কোনো বাতি জ্বাললেন না। মানে তাদের বাসায় কিন্তু ইলেকট্রিসিটি ছিল, তিনি কোনো বাতি জ্বাললেন না। তিনি তার তার জাল, তার বড়শি, তার ট্যাটা, এবং ট্যাটাও ছিল তার, সেই ট্যাটা দিয়েও তারা মাছ করতো। অনেকটা হারপুনের মতো কোনো মাছ যদি দেখা যেত বেশি বড় বেঁধে গেছে, বড়শি দিয়ে ধরে যেটা নড়াচড়া বেশি করতো, তখন তারা সেই ট্যাটা বা কোচ দিয়ে মারতেন, মেরে তুলে আনতেন। তো ট্যাটা, সেই জাল আর সেই তার বড়শি নিয়ে তিনি একসাথে ওই সবগুলো নিয়ে আস্তে করে খুব সন্তর্পণে বাসার দরজাটা লাগিয়ে দিয়ে তিনি বাইরে থেকে টেনে দিয়ে বের হয়ে আসলেন। তো এইটা নিয়ে তাদের খুব একটা ভয় ছিল না যে বাসার মধ্যে কেউ ঢুকবে, কারণ তাদের বাসাটা ছিল অনেকটা গ্রামের বাসার মতো, মানে একই সাথে এই পাশে আরেক পরিবার থাকে, আর সাধারণত সেখানে কেউ এসে ডিস্টার্ব করতো না। আসলে তিনি দরজাটাকে আস্তে করে টেনে দিয়ে বাসার ভালো মতন তিনি বের হয়ে গেলেন। তো তিনি যখন উঠানে নামছেন দেখলেন যে আকাশে কিন্তু মেঘ গুড়গুড় করে, তখন বৃষ্টি নাই, চারিপাশ অনেকটা ভিজা ভিজা, আর তার থেকে সাজু বেশ খানিকটা দূরে। তিনি হাঁটা দিলেন এবং হেঁটে বেরিয়ে গেছেন, হাতে জিনিসপত্র। তিনি সাজুরে বলতেছেন যে এই সাজু, জালটা ল, জালটা ল। তো দেখতেছে যে সাজু কোনো উত্তর দেয় না, সে হাঁটতেছে, আর তার আশেপাশে গাছগাছালি এবং একটা বাঁশঝাড়ও আছে তার সামনে। তো দেখলো যে সাজু অলরেডি সেই বাঁশঝাড়ের পাশ দিয়ে হাঁটতেছে। তো তিনি হাঁটা দিলেন, রাগ উঠলো একটু আর কি, যে বেটা তো চিন্তা করতেছে যে বেটা আমার জালটা নিলে তো আমার একটু ঝামেলা কমতো, আমি সামনে মানে আগে যেতে পারতাম আস্তে ধীরে। যেগুলো ভাবতে ভাবতে তিনি বললেন সাজুকে, এখান থেকে চিৎকার করে এই দাঁড়া একটু, বলে তিনি ওই নিজের থেমে দাঁড়িয়ে তার জালটা, তিনি একটা বালতি নিয়েছিলেন যে বালতিতে সবসময় মাছ টাছ ক্যারি করে আনেন, সেই বালতির মধ্যে জালটা ঢুকালেন, তার বড়শিটা রাখলেন, আর ট্যাটাটাকে ধরলেন বালতির হ্যান্ডেলের সাথে, মানে নিজে গুছায় নিলেন, নিয়ে তারা হাঁটা দিলেন। তো হাঁটতে হাঁটতে তিনি মনে করতেছেন, হায় রে, একটা বড় ভুল হয়ে গেল, আমি তো সাথে কোনো আলুই আনি নাই, মানে টর্চ লাইট বা হারিকেন এগুলোতে একটা কিছু থাকা দরকার, নাহলে আমি ওখানে বসবো দেখবো কেমনে কি, এই আকাশের আলো যেরকম কিছুই না। তো তিনি ওখান থেকে চিৎকার করে সাজুরে বলতেছেন, এই সাজু, আলো আনি নাই, তুই দাঁড়া, আমি নিয়ে আসি বাসা থেকে। ওখান থেকে সাজু বলতেছে লাগবে না, হ্যাঁ সাজু বলতেছে লাগবে না, তুই আয়। তো তিনি ভাবলেন কি ব্যাপার, লাগবে না কেন, সাজুর কাছে কি আছে এরকম আলো, থাকতেই পারে, ও হয়তো টর্চ লাইট নিয়ে আসছে। তো তিনি আবার হাঁটা ধরলেন। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, তাদের এই যে এই রাস্তার মধ্যে দিয়ে একটা ছিল মূল রাস্তায় সড়কে উঠে সেই জলাশয়ের কাছে যাওয়া, আর একটা হচ্ছে শর্টকাট রাস্তা। তো তিনি দেখলেন সাজু হঠাৎ করে বায়ে টার্ন নিয়ে শর্টকাট রাস্তায় ঢুকে গেলেন। শর্টকাট রাস্তাটা কিন্তু একেবারে মাটির রাস্তা, মানে সেটাতে কোনো নাই আর কি, মানে পিচ ঢালা বা কিছু নাই, মাটির রাস্তা, এবং দুই পাশে গাছগাছালি, মানে একেবারে গ্রামে যেরকম থাকে সেরকমই, এবং এক পাশে বেশ বড় বড় ঘাসের মতো হয়েছে, নলখাগড়া টাইপের। এগুলোর মধ্যে হেঁটে যাচ্ছেন এবং তিনি কয়েক জায়গায় খেয়াল করলেন প্যাচ প্যাচা তার পা ডেবে যাচ্ছে একেবারে কাদার মধ্যে। তিনি চিন্তা করলেন কি দরকার, এখানে বৃষ্টি হয়েছে, এটার মধ্যে দিয়ে আসার কি দরকার ছিল। কিন্তু সাজু মনে অনায়াসে ওখান থেকে চলে যাচ্ছে, মানে তার কাছে একটু রাগই লাগে এটা। তিনি দু একবার চিৎকার করে বলেন, কি রে তুই সামনে না কেন, তুই এত দূরে কেন বেটা, আর তুই এত দূরে কথা না বলে কিভাবে যাবো তোর সাথে, আর এই ইন্দা হাঁটার কি দরকার ছিল, আমরা তো মানে মূল রাস্তা দিয়ে হেঁটে যেতে পারতাম, মেন রোডের পাশ দিয়ে হেঁটে যেতে পারতাম। দেখা যায় সাজু বলে যে আয় আয়, আর কোনো কথা না বলে হাঁটতেছে। তো তার একটু রাগ লাগলো, এবং সাজুর কথাবার্তাও তার কাছে মানে ভালো লাগতেছে না। তো তিনি চিন্তা করলেন যে এরকম করে কেন, এমন হতে পারে যে অত রাত্রে ডাইকা আনছি মাছ ধরার জন্য, হয়তো তার ভালো লাগতেছিল না এর জন্য। তো যাই হোক, তো তিনি অগত্যা হাঁটতেছেন এবং তার কাছে খুব মেজাজ গরম হইতেছে, কারণ আকাশটা মেঘলা এবং মেঘটা কমে গেছে এখন। অবশ্য মাঝে মাঝে চাঁদ যে উঠছে, চাঁদের অংশ দেখা যায় মেঘ সরে গিয়ে, কিন্তু তারপরও কিন্তু মানে একটা গুমট ভাব, মাঝে মাঝে ঠান্ডা হাওয়া আসতেছে, কিন্তু একটা কেমন জানি ভেজা ভেজা ভাব আছে বাতাসে। আর চারিদিকে যেহেতু বৃষ্টি হয়েছে, মাটিটা একদম যেখান থেকে তারা যাচ্ছে জায়গাটা ভিজে প্যাচ প্যাচা হয়ে গেছে। বিশেষ করে নলখাগড়ার জায়গাগুলোতে প্রায় দেখা গেছে পানি হয়ে গেছে, মানে পাড়া দিলে ঘোড়ালি পর্যন্ত ডেবে যায়। আর ওই অতটুকু আলোতেই কিন্তু তাকে চলতে হইতেছে। তো তিনি খুব বিরক্ত হইতেছেন। তো তিনি একবার চিৎকার করে সাজুরে বললো, কি তুই কি টর্চ লাইট আনছিস? সাজু বলতেছে আয় 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 আসে, আয় 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 আসে, লাইট আছে, আয় আয় বলে ডাকতেছে। তো তিনি বলে জ্বালিস না কেন টর্চ? তো ওখান থেকে দেখে কোনো উত্তর দিচ্ছে না, সাজু হাঁটতেছে। তো তিনি মেজাজটা গরম করে ওই হাঁটা ধরলেন, আরও স্পিডে হাঁটলেন, দেখলেন সাজুর কাছে তিনিই যান। তো তিনি হাঁটতেছেন, অনেক অনেক হাঁটতেছে, দেখে সাজুর কাছে আরও তিনি ডিস্টেন্স থাকতেছে, আর সাজুও মনে হচ্ছে হাঁটার স্পিড বাড়াইতেছে। তো রাগ খুবই উঠছে, কিন্তু কিছু করতে পারলেন না। এখন চিন্তা করলেন, আচ্ছা দেখ মাছ ধরার অবস্থা কী দাঁড়ায়। এর মধ্যে চাঁদ মোটামুটি বের হয়েছে আকাশ থেকে, এবং চাঁদটা মোটামুটি বেশ পূর্ণ চাঁদই ছিল, কিন্তু মেঘে প্রায় অর্ধেক ঢাকা, এরকম একটা অবস্থা।
তো এটাতে একটা কেমন উদ্ভট আলো তৈরি হয়েছে চারিদিকে। উদ্ভট আলোটা কেমন, যে মনে হচ্ছে যে কেমন ধূসর টাইপের আলো, মানে খুব ক্লিয়ার না, মানে ঘোলাটে টাইপের একটা আলো চারিদিকে তৈরি হয়েছে, কারণ মেঘগুলো ফিল্টার হয়ে আলোটা আসতেছে এবং এই ফিল্টারেশনের কারণে কেমন যেন ঘোলাটে হয়ে গেছে আলোটা, বাট দেখা যাচ্ছে চারিপাশ। তো যাক, উনি একটু জ্বালালে একটু শান্তি পেলেন এটাতে, যে যাক এই আলোতে কিন্তু মানে যাওয়া যাবে। তো হাঁটতে হাঁটতে তিনি দেখলেন সাজু চলে গেল যেখানে তাদের মাছ ধরতেন ইউজুয়ালি, সেইটা না, আরেকটা স্পট, এটাও কিন্তু মাছ ধরা তিনি জানেন, কিন্তু এই স্পটটার কিন্তু বদনাম আছে কি, অনেকেই বলে যে এই জায়গাটা একটু ভুতুড়ে আর কি, মানুষজন ওখানে বলে, এবং তিনি নিজেও শুনছেন, কারণ এইসব ওই জায়গার বদনাম হওয়ার কারণ হচ্ছে ওই মাছ ধরার স্পটটার আশেপাশে নাকি অনেক খুন খারাপি হয়, মানুষজন নাকি ওই দেখা যাচ্ছে যে ওখানে ডেড বডি টডি ফালাই দিত, এরকম ব্যাপার স্যাপার। তো তিনি এই জিনিসটা নিয়ে বেশ একটু মানে টেনশন ফিল করেন যে এই জায়গাটা তো ভালো না। তো সাজু তখন দেখতেছেন হেঁটে ওই ভিজা জায়গা দিয়ে একটু সামনে যেই জায়গাতে মানে মানুষ বসে মাছটা ধরতে, ওই জায়গায় গেছে। তো তিনি সাজুরে বলছে, এই বেটা তুই এখানে আসছিস কেন, এখানে তো বেটা মানুষজন রাত্রে সাধারণত মাছ ধরে না বেটা, দিনের বেলা বসে মানুষ এখানে আইসোস, জায়গাও তো ভালো না বেটা। তো দেখতে সাজু কোনো উত্তর দিতেছে না, সাজু ওখানে দাঁড়ায় আছে এবং সামনে চাঁদ, তার মাঝখানে তিনি যে হাঁটতেছেন তার সামনে প্রথমেই পড়ছে গাছটা, বিশাল গাছ, সেই গাছের পাশেই হচ্ছে সেই লম্বা জায়গাটা পানির মধ্যে যেটা গেছে, সেইখানে পানির একদম যেই জায়গায় বসে মাছ ধরবে সেই উঁচু অংশটার মধ্যে দেখতেছেন তিনি সাজু দাঁড়ায় আছে, চাঁদের আলোটা তার ওই পাশে, মানে চাঁদের মধ্যে সাজুর অবয়বের ছায়াটা আসছে, আর কিছু না। তো সাজুর আচরণটা তার ভাল লাগতেছে না, জালাল সাহেবের মনে হচ্ছে যে সাজুর আচরণটা খুব সুবিধার না, সে মানে উদ্ভট টাইপের একটা আচরণ করতেছে। তো তিনি আস্তে আস্তে হেঁটে কাছে চলে আসলেন সাজুর, মানে এইবার কিন্তু আর ডিস্টেন্স কমে গেছে যেহেতু সাজু দাঁড়ায় আছে, তো তার থেকে সাজুর ডিস্টেন্স প্রায় এখানে 5 ফিটের মতো। তিনি কাছে এসে বলতেছেন, কিরে বেটা সমস্যা কি, তুই বেটা তোরে আমি কইতেছি লাইট জ্বালতে, তোরে এই করতে, তুই কোনো উত্তর দিস না কেন? তো সাজু বলতেছে যে তার সামনে দাঁড়া, পানির সামনে দাঁড়া, পানির সামনে দাঁড়া, পানিতে নাইমা বেটা, জাল মার, মাছ পাবি। তো তিনি বলতেছে যে জাল মারমু কেন, বড়শিতে ধরি, এখানে শুকনায় দাঁড়ায় মারি। না নাম, পানিতে নাম বেটা। তো তিনি শুনতেছে সাজুর কথা, পানিতে নাইমা জাল মার। তো তিনি বলছে, পানিতে নামার দরকার কি, আমি এখানে শুকনায় দাঁড়া একটা বিড়ি টানুম আর আমি বড়শি মারি, তুই লাইট দে বেটা। সাজু বলছে, তুই পানিতে নাম না। তো তাকে যখন বারবার ইনসিস্ট করতেছে তখন না তার গাটা একটু কাটা দিয়ে উঠছে এবং তার কাছে মনে হলো যে কেমন জানি পরিবেশটা, মানে এরকম হওয়ার তো আসলে কথা না, সাজু ওইভাবে আচরণ করে না, তারে শুধু বারবার একটা দুইটা কথাই বলে, নাম না পানিতে নাম না। তো তিনি চিন্তা করতে করতে তিনি হেঁটে গেলেন, সাজুকে তিনি ক্রস করছেন, মানে সাজুকে পার হয়ে গেছেন। সাজুকে যখন পার হন একটা বিচ্ছিরি উৎকট গন্ধ পাইছেন তিনি, মানে একেবারে এক্সপ্লেন করার মতো না গন্ধটা তার কাছে, মানে একেবারে মানে সিগারেটের মানে পোড়া গন্ধ, মানে সিগারেটের যদি পুড়ে যেমন ছাই যদি অনেক পানির জায়গার মধ্যে পুড়ে পচে একটা গন্ধ হয়, সেটার সাথে একটা উৎকট বাজে গন্ধ টাইপের। তো তিনি পার হয়ে গেছেন, গন্ধটা পেয়ে তিনি 2-4 পা সামনে গিয়ে তিনি ভাবছেন সাজু নামতে বসে, তো কী হয়েছে, আমি জাল ফেলবো না, আমি বড়শি মারবো কাছাকাছি যেয়ে। তো তিনি ওখানে দাঁড়ায় তার বড়শিটাকে নিয়ে তিনি সেখানে বড়শির যে তার হুক আছে, মানে সেই যে হুকের মধ্যে তিনি আদার খুঁজতেছেন তার বালতির মধ্যে লাগাবেন, আর তিনি মানে বসছেন আর কি, হাঁটু গেড়ে বসে আদারটা দিয়ে তিনি তাকাচ্ছেন। তাকাইতে তিনি ঘুরে একবার সাজুর দিকে তাকালেন, তাকায় তার কাছে একটু অন্যরকম মনে হইল, কারণ সাজুর পায়ের দিকে তার চোখ গেছে, চাঁদের আলো তো পড়তেছে, চাঁদের আলোতে তিনি দেখতেছেন যে সাজু মনে হচ্ছে মাটি থেকে প্রায় 1 বিঘত টাইপের উপরে দাঁড়ানো, মাটির সাথে তার টাচ নাই, মাটি থেকে প্রায় 1 বিঘত উপরে দাঁড়ায় আছে সাজু। নিচে তিনি ভালো মতন খেয়াল করলেন চাঁদের আলো কিন্তু সাজুর পায়ের তলে পড়তেছে, দ্যাটস মিন তার পা মাটিকে স্পর্শ করে নাই। তিনি কিন্তু খুব ভয় পেয়ে গেলেন, প্রচন্ড ভয় পেয়েছেন তিনি। জালাল সাহেব মানে একদম তার গা কেঁপে উঠছে, কিন্তু তিনি কিছু বললেন না। চিন্তা করলেন যে আমি যদি এখন একটা রিয়্যাক্ট করি, তিনি এটা ভালো মতন জানতেন, যেহেতু তিনি ওখানে, ওটা কিন্তু গ্রামের মতো এলাকা, যে জায়গাটা তিনি থাকতেন ওটা গ্রামই বলা চলে সেই জায়গাটা। তো তিনি জানেন যে এটা তিনি সবসময় শুনছেন যে ভূত প্রেত আর যাই পারুক মানুষের মনের কথা বুঝতে পারে না, এটা শয়তান কখনো মানুষের মনের কথা বুঝতে পারে না।
শয়তান মানুষকে কুমন্ত্রণা দিতে পারে কানে এসে, উল্টাপাল্টা মানুষের বিভিন্ন সময় বিভিন্ন রকমের কুমন্ত্রণা, বিভিন্ন রকম বাজে চিন্তা ঢুকাইতে পারে, কিন্তু আপনি মনে মনে কি ভাবতেছেন এটা শয়তান কোনোদিন বুঝতে পারে না। মানে ভূত প্রেত জিন, মানে জিনই তো, সবই জিন। এটা কিন্তু জালাল সাহেব জানতেন যে তার মনের কথাটা ও জানবে না। উনি যদি এখন এটা প্রকাশ করে ফেলেন তাহলে কিন্তু জানবে। উনি বুঝে ফেলছেন যে এটা কোনো পিশাচ, এবং এই ধরনের কাহিনী তিনি শুনছেন গ্রামে মাছ ধরতে নিয়ে আসে ডেকে। তার নিজের সাথে যে ঘটবে এটা তিনি কখনোই বুঝতে পারেন নাই। এগুলো তিনি আরও আগে শুনতেন, সে 90s থেকেই তিনি শুনতেন, আরও আগে গ্রামে এই ধরনের কথা প্রচলিত ছিল। এবং সাজু এসে এইভাবে ডাকবে তাকে, এটা তিনি কখনো ভাবতেই পারেন নাই, তার কল্পনার বাইরে। এই যে মাটিতে লেভিটেট, মানে মাটি থেকে সে যে উপরে উঠে গেছে লেভিটেট করে, এইটাতেই তার ভেতরে মানে এই জিনিসটা আসছে চিন্তা যে ও তো আসলে মানুষ না, আর আমাকে কেন পানিতে নামতে বলতেছে বারবার। তো তিনি ভয় পেয়ে, প্রচণ্ড ভয় পেয়েও তিনি, যেহেতু তার মনের কথা জানতে দিবে না এই কারণে তিনি প্রকাশ করতেছেন না। তো তিনি কি করলেন, এক হাত দিয়ে তার ট্যাটাটাকে কাছে রাখলেন, আর একটু রেখে তিনি বড়শিতে ফেলতেছেন, ওই যে তার ওই বড়শির মধ্যে তিনি লাগাইছেন, আদার লাগাইছেন। লাগায় তখন ওই পাশ থেকে শুনতেছে, পিছন থেকে তাকে সাজু বলতেছে, কিরে তুই জাল মারস না কেন? তোরে না কইছে জাল মারতে, তুই বড়শি ফেলস কেন? বলে যে না, আমি পানিতে এখন নামতে ইচ্ছা করতেছে না। নাম, পানিতে নাম। মনে হইতেছে যে তার কথার মধ্যে কমান্ডিং একটা ভয়েস। তিনি বলতেছেন পানিতে নামুম না। কি লেগে পানিতে নামুম? তুই নাম। না, আমি নামুম না, তুই নাম, পানিতে নাম। এবং এইবার যে সে কথা বলছে তুই নাম, পানিতে নামেও তার কণ্ঠটা না চেঞ্জ হয়ে গেছে, বেশ ভারী টাইপের, অন্য টাইপের কণ্ঠ হয়ে গেছে, সাজুর মতো আর লাগতেছে না, একটু ভারী, একটু নাকি কণ্ঠ। তিনি তো বুঝলেন যে মানে ওইটা তার স্বর বের করে ফেলতেছে। তো প্রচণ্ড ভয় পেয়েছেন, তার সারা শরীরের রোম দাঁড়ায় গেছে। তিনি বললেন যে আমি পানিতে নামুম না। তো তিনি একটা জিনিস শুনছেন যে জালের যে জাল ফেলেন, সে জালের মধ্যে যে কাঠি লাগানো থাকে সেগুলো লোহার, এবং তিনি শুনছেন এটা মানে তাদের ওখানে মিথ যে জালের আশেপাশে এই খারাপ জিনিস পিশাচ আসতে চায় না ওই লোহার কাঠির জন্য। আর তিনি ট্যাটাটাকে শক্ত করে ধরে তিনি জালটাকে ঘুরায় তার সাথে রাখলেন, হাতে পেঁচায়, যেমন আমরা দড়ির গাছি ধরি সেরকম ধরে তিনি ঘুরলেন। বলে আমি নামুম না পানিতে, কি সমস্যা? তখন তিনি দেখলেন যে ওইখানে তো সাজু দাঁড়ানো নাই, ওইখানে একটা অবয়ব দাঁড়ানো, অন্ধকার, মানে পুরা অন্ধকার, ওইটাকে বোঝা যাচ্ছে না, বিশাল একটা অন্ধকার, একটা অবয়ব। মনে হচ্ছে যে ওই জায়গাটা মানে তার থেকে প্রায় বেশ খানিকটা লম্বার, মনে হচ্ছে জায়গাটাকে পুরা করে রাখছে, এবং তার চারিপাশে থুতু ছিটাচ্ছে, থু করে থুতু ছিটাচ্ছে, এবং সেই থুতুর যে বিচ্ছিরি গন্ধ, এবং এক পশলা থুতু তার কাছে এসে পড়লো, বিচ্ছিরি গন্ধ লাগলো তার কাছে। তো তিনি আরেকটু পিছায় গেলেন, জালাল সাহেব আরেকটু পিছায়, সামনে মানে চাঁদের আলোতে আরেকটু গেলেন, পানিতে নামবেন না, তিনি তার কোচটাকে হাতে ধরে রাখছেন আর জালটাকে। এই সময় ওই যে অবয়বটা সাজুর, সেটা আর একটু এগিয়ে আসলো তার সামনে, এবং তিনি দেখলেন যে সারা শরীরে রোমালা, বড় বড় রোমালা একটা মানুষ দাঁড়ায় আছে, তার চুলগুলা বড়, সারা শরীরে রোমও বড়, খালি গায়ে, মানে বোঝা যাচ্ছে শরীরের কিছু অংশ পরিষ্কার যেগুলো মানুষের মতো, কিন্তু হাতের এখানে রোম, নখগুলা বড় বড়, পা গুলা বড় বড়। তিনি একটা অস্ফুট হাসি শুনলেন সেটা, এবং সেই হাসিটা খুবই ভয়ঙ্কর লাগলো তার কাছে। তিনি আসলে জালাল সাহেব বিশ্বাস করতে পারতেছিলেন না যে তার জীবনে এরকম কিছু ঘটতেছে, বা তিনি সামনাসামনি এরকম কিছু দেখতে পাবেন। তিনি প্রচন্ড ভয় পেয়ে তিনি একেবারে জমে গেছেন, কিছু করতে পারবেন না, তিনি এরকম চিন্তা করছেন। তো তিনি তখন আস্তে করে তার কোচটাকে উঁচা করে ধরলেন, ধরে তিনি একেবারে মানে পিছনে নিলেন যে তিনি ছুঁড়ে মারবেন কোচটা। তো এই সময় তিনি আবিষ্কার করলেন যে তার কোচটা মনে হলো হাতের মধ্যে অনেক গরম লাগলো, তার হাতের যেই জায়গাটা ধরেছিলেন হাত থেকে প্রচন্ড গরম লেগে তিনি ফেলে দিলেন কোচটা। আর তিনি আবার হাসি শুনলেন, সেই জিনিসটা হাসতেছে। এবার তিনি জালটা ছুঁড়ে মারলেন সেটার দিকে, জালটা ওটার গায়ের মধ্যে পুরো যে পেঁচায় গেল। পেঁচায় যাওয়ার পরে সেইটা প্রচন্ড একটা বাজে রকম শব্দ করলো, অ্যাজ ইফ গভীর রাতে যদি বাদুড় খুব কর্কশ কণ্ঠে ডেকে উঠে যেরকম হবে সেরকম, এবং সেটা এসে ঝাঁপায় পড়লো তার উপরে জাল নিয়েই, এবং তিনিও সেটাকে ধরে বসলেন। জালাল সাহেব মোটামুটি বলশালী ছিলেন, চেষ্টা করলেন তিনি, কিন্তু দেখলেন যে তার শরীরের শক্তি কিছুই না, মানে একটা খড়কুটের মতো তাকে তুলে নিয়ে পানির মধ্যে ফেলে দিল। পানির মধ্যে ঝপাস করে তিনি পড়লেন, তিনি বুঝলেন যে তিনি ডুবে যাচ্ছেন, তার নাক মুখ দিয়ে পানি ঢুকে যাচ্ছে। তো তিনি শ্বাস বন্ধ করে ফেলছেন শেষ মুহূর্তে, এবং শ্বাস বন্ধ করে তিনি পানির নিচে তার মাথা চেপে ধরছে। তিনি বুঝতেছেন তার দুই পা টেনে উপর দিক তুলে ফেলছে কেউ, পা বাইরের দিকে তিনি বুঝতে পারছেন, তার মানে মাথাটা নিচের দিকে। তো তিনি এরকম শুনছিলেন যে এরকম হয় যে মানুষকে মাথা গেড়ে ফেলে কাদার মধ্যে,
তো তিনি ওই সময় মন থেকে মানে ডুকরে কেঁদে উঠলেন দোয়া করে আল্লাহর কাছে যে আমাকে বাঁচাও আল্লাহ, এরকম করলেন। এবং তিনি অনেক কষ্টে, খুব ভালো ফিট ছিলেন, তিনি শরীরটাকে বাঁকিয়ে উঠে আনলেন। তার পাটা যেহেতু উপরে কেউ তুলে রাখছে বাতাস, এবং তিনি বুঝতেছেন তার পা ধরে রাখছে কেউ, তিনি মাথাটা উপরে উঠায় তিনি জোরে দোয়া পড়লেন এবং তিনি ঝাঁকা মারলেন নিজের পায়ে, এবং তিনি নিজে পানিতে পড়ে গেলেন। দেখলেন পা ছুটে গেছে, যেহেতু দোয়া পড়ছেন পড়ে গেছে। তিনি দোয়া পড়তে পড়তে লাফ দিয়ে দৌড়ায় উঠে আসলেন পাড়ের মধ্যে, এবং দেখলেন ওই জিনিসটা নাই আশেপাশে কোথাও, ওই পাশে কিছু নাই। তিনি দৌড় দিয়ে যে তার কোচটা তুলে নিলেন, আবার কোচটা তুলে নিয়ে তিনি দৌড় দিলেন ওখান থেকে, মানে আর কিছুর জন্য অপেক্ষা করলেন না, জাল টাল কিছুর জন্য না, ঝেড়ে সেখান থেকে দৌড় দিলেন। দেখলেন কিছু নাই। তো তিনি যখন চলে আসতেছেন, তিনি ওইখান থেকে শুনলেন তার পিছন থেকে কেউ বলতেছে যে আজকে তোরে ছেড়ে দিলাম, তোরে এরপরে পাইলে আমি শেষ করে দিব, তোর জীবন ওই দিনই শেষ হবে। তো তিনি সাথে সাথে দোয়া পড়ে আল্লাহ আকবার বলে তার হাতের কোষটাকে ছুঁড়ে মারলেন ওইদিকে, যেদিক থেকে আসছে ভয়েসটা। তো তিনি একটা প্রচন্ড কর্কশ শব্দ শুনছেন ওইখানে, কিন্তু তিনি আর দাঁড়ান নাই, ঝেড়ে দৌড়াইছেন। দৌড়াইতে দৌড়াইতে একেবারে সেই নলখাগড়া রাস্তা পার হয়ে কোন সময় তিনি বাসার উঠানে এসে বাসার দরজার মধ্যে ধড়াম করে পড়লেন তার খেয়াল নেই। তো যখন পড়ছেন দরজার মধ্যে দেখছেন যে বাসা যেভাবে রেখে গেছেন সেরকমই আছে। তার বউ চিল্লায় উঠছে ঘর থেকে, কে কে কে। তার স্ত্রী লাফ দিয়ে উঠে গেছে, কারণ সেও ভয় পেয়েছে হঠাৎ করে কে এসে দরজার মধ্যে গভীর গভীর ঘুম থেকে শব্দ করে পড়ছে। তো তিনি চিৎকার করে পড়ছে, শব্দ করছে। তো বাসায় তাড়াতাড়ি তারা বাতি জ্বালছে, যে এসে তাকে দেখলো যে সে মাটিতে পড়া, তার সারা শরীরের রং চেঞ্জ হয়ে গেছে। তো সারা শরীরে কাদা মাখানো, মাথার চুল টুল ভিজা, অন্যরকম অবস্থা। তো সাথে সাথেই ওনার স্ত্রী তার অন্যদেরকে ডাক দিল, পরিবারের সবাই উঠে আসছে, এসে তাকে ওই সময় পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। দেখলো যে তার এখনো জান আছে, কিন্তু তিনি সেন্সলেস। তো তাকে নিল। তো ওনার পরবর্তীতে যখন হুঁশ আসছে তখন দেখলো দিনের বেলা ওনার গায়ে প্রচণ্ড জ্বর, এবং তার পরিবারের মানুষজন ডাক্তার দেখাইছে, ডাক্তার আসছে, ডাক্তার এসে ওষুধ দিছে। ডাক্তার বলছে সেন্স যদি না ফিরে তাহলে তাকে হাসপাতালে নিতে হবে। আর এলাকার মৌলানা সাহেবকে খবর দেওয়া হয়েছে, তিনি আসছে, এসে ঝাড়তেছে, কারণ তারা বুঝতেছিল না যে কি হয়েছে তার। তো এই সময় ওই সাজু আসছে। তো সাজুকে দেখে তিনি নাকি সেন্স থেকে উঠে যখন এত মানুষজন দেখছে এইসব, প্রচণ্ড ভয় পেয়েছে। সাজুকে দেখে তিনি সরে যেতেছিলেন। সাজু বলে কি হয়েছে তোর, কি? তো তখন তিনি সব কিছু বলা শুরু করলেন সবাইরে। সবাই শুনে অবাক হলো, এবং সাজুর দিকে সবাই তাকায় আছে। সাজু বলছে মাথা খারাপ, আমি আসছি, আমি আসেই না এখানে। আমি বেটা তুই কালকে বলছিস আমি বাসায় যেয়ে যে আমি ক্লান্ত হয়ে খেয়ে ঘুমাইছি, আমার কোনো খেয়ালই নেই। আমি এর জন্য আমার আজকে মনে হয়েছে যে তোর সাথে দেখা করি, কি ব্যাপার কি। তো তিনি বললেন যে এরকম, আর তিনি নিজেই বুঝতে পারছেন এটা তো সাজু অবশ্যই না। তো তিনি বললেন সবাইরে, সবাই শুনলো, এবং তারা সবাই ব্যাপারটাকে মানে অন্যভাবে নিল যে এটা একটা বিশাল ভৌতিক ব্যাপার। এবং তারা যে সারা জীবন শুনে আসছে মাছ ধরতে যাওয়ার ঘটনা, যে মাছ ধরার সময় কাউকে ডেকে নিয়ে যায়, এটা তাদের সামনেই ঘটছে জিনিসটা, এটা তারা সবাই এটা ফার্স্ট টাইম দেখলেন। আর সেই যে মৌলানা সাহেবকে আনছিলেন মসজিদ থেকে, তিনি বললেন যে রাতের বেলা এরকম যাওয়া ঠিক না, আপনাদের তো আসলে আমি বুঝি না আপনাদের মধ্যে এত বেশি আগ্রহ কেন এই গভীর রাতে মাছ ধরতে যাওয়া, বৃষ্টির মধ্যে মাছ ধরতে যাওয়া। মাছ তো ধরবেন, মাছটা একটা ধরার জিনিস, ধরেন মানে দিনের বেলা ধরেন। যারা জেলে আছে তাদের তো একটা মানে তাদের নিজের এটা তারা করতেছে বংশ পরম্পরা, একের পর এক মাছ ধরে, তাদের একটা অভ্যাস আছে। আপনারা যারা এমনি শৌখিন মৎস্য শিকারী মাছ ধরেন, এই রাত্রেবেলা কি দরকার যাওয়ার এরকম সময়? আর বৃষ্টি হইতেছে, এর মধ্যে শুনছেন গজার মাছ উঠে চলে গেছেন মাছ ধরতে। আর হইতে পারে এরকম হয়তো খারাপ জিন বদজিন আসে, এরকম নিয়ে যায়। অনেক সময় হয়তো এখান তো সে প্রকাশ করছে, নিজেকে প্রকাশও করবে না, আপনার বন্ধুর মতো আপনাকে নিয়ে যাবো ওইখানে, যে ধাক্কা মেরে পানিতে ফেলে দিবে, আপনি সাঁতার না জানলে ডুবে যাবেন। এরকম ব্যাপার স্যাপারও তো ঘটতে পারে, আপনি বুঝবেনও না আপনাকে ভূতে ধাক্কা দিছে না কিসে দিছে। তো যাই হোক, এই বলে হুজুর বলে যে আপনারা সাবধানে চলাফেরা করবেন, দরকার নাই এরকম এত উৎসাহ দেখানোর মাছ ধরার জন্য। ধরবেন অন্য সময় ধরবেন, সুন্দর করে যাবেন সবাই। আর কখনো বাসার থেকে কাউকে না বলে এইভাবে বেরোবেন না, এটা ঠিক না। বাসার থেকে কাউকে না বলে যাওয়া মানে আপনি কাউকেই জানাইলেন না আপনি কোথায় গেছেন। যেখানেই যাবেন আপনি আপনার বলে যাবেন যে আমি এখানে যাচ্ছি। তো যাই হোক, এই ছিল হুজুরের উপদেশ। এবং তিনি বলছেন যে হয়তো তিনি যখন নাকি দোয়া পড়ছেন, সূরা পড়ছেন, তখন ওই জিনিসটা তাকে ছেড়ে দিছে, তার সাথে টিকতে পারেনি। হয়তো তার মনে অনেক কঠিন বিশ্বাস ছিল, এই নিয়ে তিনি পড়ছিলেন, এই কারণে তাকে করতে পারেনি। আর বলছিল সাবধানে থাকতে জালাল সাহেবকে, যেহেতু তিনি ওই যেটাকে আঘাত করছেন, এবং তাকে ওই দিন তার হায়াত ছিল, তিনি বেঁচে আসছেন, আর না হলে হয়তো তার অন্যরকম কিছু হইতো। যাই হোক, এই ছিল লতার ঘটনা, আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এবং আমি আমার মতো করে শেয়ার করেছি। আমি জানি না কেমন হয়েছে। 8টা কি 8:30, খাওয়া দাওয়া শেষ করে সবাই বারান্দায় বসে গল্প করছে। মনু মিয়া, তার স্ত্রী, তার ছেলে এবং তার ছেলের
ওয়াইফ। তখন তার ছেলের ওয়াইফ বলে যে আপনারা একটু বসেন, রান্নাঘরে আমার একটি কাজ আছে, আমি এখনই আসছি। তো মনু মিয়ার ছেলের বউ সে রান্নাঘরে ঢুকে যায়। কারণ আমরা জানি যে গ্রামে বাড়ি ঘরগুলো আলাদা আলাদা থাকে, থাকার ঘর একটা জায়গায় থাকে, রান্নাঘর একটা জায়গায় থাকে, গোয়াল ঘর একটা জায়গায় থাকে, ওয়াশরুম আর একটা জায়গায় থাকে, এরকম আলাদা আলাদা থাকে। তো ওনারও তেমনই ছিল। তো উনি রান্নাঘরে যান, রান্নাঘরটা একটু সাইডে ছিল। তাদের বাড়িটা, মনু মিয়ার বাড়িটা বেশ মানে বড় একটা জায়গা নিয়ে সুন্দর উঠোন ছিল, মানে বেশ বড় একটা উঠোন ছিল। তো রান্নাঘরে গিয়েছেন। এখন আবার তারা নিজেরা তিনজন, মানে মনু মিয়া, তার স্ত্রী এবং তার ছেলে, জরুরি পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এখন অনেকক্ষণ হয়ে যায়, মনু মিয়ার ছেলের বউ আর আসে না। ওনারা শুরুর দিকে চিন্তা করেছেন রান্নাঘরে গেছে, হয়তোবা কিছু রান্না করছে বা কিছু করছে, এরকম চিন্তা করেছিলেন। কিন্তু চিন্তা করলেন যে কি ব্যাপার, রাত্রে তো আমাদের খাওয়া দাওয়া হয়েই গেছে, এখন তো রান্না করার কোনো বিষয় নেই। আর রান্নাঘরে গেছে, কোনো শব্দও তো শুনি না, রান্না করলেও বা চুলা জ্বললেও বা কোনো কিছু রান্না হলেও তো কোনো শব্দ আসে সাধারণত। তো এমন তো কোনো শব্দও দেখি না, চুলা জ্বললেও তো রান্নাঘর আলোকিত হবে, কই রান্নাঘর তো দেখছি অন্ধকার। তো বৌমা গেল, এখনো ফিরছে না, ঘটনা কি? তখন মনু মিয়া তার স্ত্রীকে বলে, তুমি গিয়ে দেখো তো হারিকেনটা নিয়ে, যে কি ব্যাপার, বৌমা এখনো আসে না কেন, রান্নাঘরে কি করছে এতক্ষণ এই অন্ধকারের মধ্যে। তখন মনু মিয়ার স্ত্রী তিনি হারিকেন নিয়ে রান্নাঘরে গিয়ে প্রচন্ড জোরে একটা চিৎকার করে ওঠেন। ওনার চিৎকারে মনু মিয়া এবং তার ছেলে দৌড়ে রান্নাঘরে যান। তারাও ভয়ে প্রচন্ড জোরে এক চিৎকার করে ওঠেন। আশেপাশ থেকে তার প্রতিবেশী লোকজন চলে আসে। সবাই দেখে যে মনু মিয়ার ছেলের বউ রান্নাঘরে পড়ে আছে, তার নাক, কান, চোখ দিয়ে রক্ত বের হচ্ছে এবং একটা আস্ত ইটের অর্ধেক আর কি, আস্ত ইটের অর্ধেক মনু মিয়ার ওই ছেলের বউয়ের মুখের মধ্যে ঢোকানো। এই দৃশ্য কিন্তু এই যে আমাদের যার কথা বলেছি, যিনি আমাদের বয়লার অপারেটর মোহাম্মদ আলমাস, উনিও কিন্তু ওই চিৎকারে তার পরিবারের সদস্যের সঙ্গে ওই উঠোনে চলে এসেছিলেন এবং তিনিও রান্নাঘরে গিয়ে এই মনু মিয়ার ছেলের বউয়ের এই ভয়ানক ডেড বডি দেখেছিলেন। কারণ ততক্ষণে তো আসলে উনি মারা গিয়েছিলেন। সবাই বলছেন যে একটা মানুষের ছোট্ট মুখের মধ্যে এত বড় একটা ইট অর্ধেক ঢোকানো, এটি কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। নিশ্চয়ই ভয়ানক কিছু এই কাজটি করেছে। আর ইট যখন মুখের মধ্যে ঢুকিয়েছে, তার মুখের সবগুলো দাঁত ভেঙে তারপর মুখের মধ্যে ওই ইটটা ঢুকিয়ে দিয়েছিল। খুব করুণ পরিণতি ঘটে মনু মিয়ার ছেলের বউয়ের সাথে। তিনি মারা যান, বাড়িতে শোকের ছায়া নেমে আসে। এর কয়েকদিন পর সেই পাগল পীর মনু মিয়ার বাড়িতে হাজির হন। উনি হয়তোবা কোনো সংবাদ পেয়েছিলেন কোনোভাবে উনি আধ্যাত্মিকভাবে জানতে পেরেছিলেন বা এমনিতেই চলে এসেছিলেন। এটা আসলে নিশ্চিতভাবে বলা যায় না যে কিভাবে উনি এত দ্রুত চলে এসেছিলেন। সাধারণত বছরে একবার আসেন, কেউ চলে এসেছিলেন। উনি এসে মনু মিয়াকে বলেন, মনু মিয়া, তোকে আমি বলেছিলাম তুই গাছটা কাটিস না, তুই কেন গাছটি কাটলি? মনু মিয়া বলে, আমি তো বুঝতে পারি নেই বাবা, যে আপনি মানা করেছিলেন কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম, আর যতটুকু মনে ছিল আপনার কথা, কিন্তু বিষয়টা গুরুত্ব দেইনি। তখন ওই পাগল পীর বলেন যে এখানে যে দুটি গাছ ছিল, এই দুটি গাছে মাঝখানে একটি জিন আসতো এবং প্রতিদিন ওই জিনটি ওই মরা গাছটির সাথে হেলান দিয়ে জীবিত গাছটির সাথে পা লাগিয়ে বিশ্রাম করত। এটি বহুদিন ধরে সে এই কাজটি করে আসছিল এবং এই জায়গাতে সেই শুধু আসতো, অন্য কোনো জিন আসতো না। আমি যখন তোর বাড়িতে এসেছিলাম তখন ওই জিনকে আমি বিশ্রাম নিতে দেখেছিলাম এবং ওই জিন আমাকে বলেছিল যে
এই গাছগুলো যেন না কাটা হয় এবং কোনো গাছের জন্য ক্ষতি না করা হয়। এজন্য আমি তোকে বলেছিলাম, কিন্তু জিনের কথা বললে তোরা ভয় পেতি, যার কারণে আমি জিনের কথা বলি নাই। কিন্তু বারবার আমি বলেছিলাম যে গাছ যেন না কাটা হয়, কিন্তু তুই এই গাছটা কেটে ফেললি, যার কারণে ওই জিনটি তোর বেটার বউয়ের উপরে প্রতিশোধ নিয়েছে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি ছোট, আর এই ঘটনার মধ্যে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। সেটি হচ্ছে যে যদি আমরা প্যারানর্মাল কিছু আঁচ করতে পারি, বা যারা এগুলো আঁচ করতে পারেন তারা যদি কোনো পরামর্শ দেন, সেই পরামর্শগুলো মেনে চলা, তা না হলে বাড়ির কোনো সদস্যের সাথে ভয়ানক কিছু ঘটতে পারে। কারণ আমরা যাদেরকে দেখি না তারা খুব সহজে আমাদের ক্ষতি করতে সক্ষম হবে। আমরা তো বুঝতে পারছি না আমাদের পাশে কোন অশরীরী ঘোরাফেরা করছে, কি উদ্দেশ্যে ঘোরাফেরা করছে। এই জন্য ওদের কোনো ডিস্টার্ব হয় বা ওদের কোনো সমস্যা হয় এমন কাজগুলো থেকে বিরত থাকাই ভালো। তো আলমাস সাহেব এখনো তো জীবিত আছেন, উনি বয়লার অপারেটর হিসেবে কাজ করছেন বাংলাদেশ পেপার মিলস লিমিটেডে। তো উনি ওই ডেড বডির একদম কাছে গিয়ে দেখেছিলেন, যার কারণে ওনার সামনে এই ঘটনাটি ঘটেছিল বলে আমি বলেছি। তো ধন্যবাদ মোহাম্মদ আব্দুর রব ভাইকে চমৎকার একটি ঘটনা দেওয়ার জন্য। প্রিয় লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। সত্তরের দশকের ঘটনা, এবং জাস্টিনের মামার কাছ থেকে শোনা এটা জাস্টিনের, এবং তার জাস্টিনের মামা তখন ওই অঞ্চলে তিনি কার্পেন্টারে কাজ করতেন। তার একটা স্টোর ছিল, সেখানে কার্পেন্টার বলতে তিনি ফার্নিচার ডেভেলপ করতেন, সেখানে বিভিন্ন উডস দিয়ে তিনি ডেভেলপ করতেন সেখানে, এবং সেগুলো কাস্টম মেড ফার্নিচার ছিল। মোটামুটি তার ভালোই আয় ছিল আর কি, এবং তিনি এই ব্যাপারে বেশ দক্ষ ছিলেন, কারণ তার ট্রেনিং ছিল এটা নিয়ে। তো ওনার ফ্যাক্টরি যেটা ছিল, মানে যেখানে তার এই জিনিসগুলো তৈরি হতো, সেটা হচ্ছে একটু কান্ট্রি সাইডে ছিল। এর কারণ হচ্ছে, এবং তিনি ওটা খুঁজে ওই জায়গায় এস্টাবলিশ করেন, কারণ হচ্ছে যে ওখানে রেন্ট কম পাওয়া যেত, মানে ভাড়া কম। শহরের দিকে আসলে ভাড়া বেশি থাকে, তো ওখানে ভাড়া কম। আর ওই জায়গাটাতে মানে মোটামুটি তাকে পারমিটও করেছিল, ওখানকার যে পারমিশন দেয়, পারমিশনও তাকে ওখানেই মিলেছিল কাজ করার জন্য। তো তিনি ওখানে যখন করেন, যেই বাড়িটা ভাড়া নিয়ে করেন, সেটা আসলে বাড়িটা এমন ছিল যে একটা বাড়ি এবং বাড়ির পাশে একটা কমার্শিয়াল স্পেস ছিল ছোট, যেগুলো একটা মানে ওয়্যার হাউসের মতো বড়, এবং সেই ওয়্যার হাউসটার মধ্যে কমার্শিয়াল স্পেসের পারমিশনটা ছিল আর কি, যে এখানে এই ধরনের কাজকর্ম করার জন্য বিভিন্ন রকম, কারণ এখানে পারমিশন ছাড়া যেখানে সেখানে এই ধরনের কিছু করা যায় না। তো ওইটাই তিনি মোটামুটি বেশ চিপ কস্টে পেয়েছিলেন। আসলে তার ধারণাই ছিল না তিনি এত সস্তা এটা পাবেন, একটু অবাক হয়েছিলেন। তো ওইটাই নিয়ে তিনি একটা লিজ নেন, বেশ লিজ নিয়ে ওই জায়গাটার মধ্যে কাজ শুরু করেন। তো মোটামুটি গোছায় নেন। তার ওই বাসাটায় তখনও তার থাকা শুরু করেন নাই তিনি মূলত ওয়্যার হাউসটাই তিনি তৈরি করছেন এবং ওখানে ফার্নিচার ডেভেলপ করা শুরু করছেন। তার সাথে আরও দুইজন মানুষ আছে, তার কর্মচারী আর কি, তারা কাজ করে তার সাথে। তো বেশ খাটাখাটনির কাজ জাস্টিনের মামার। তো উনি দেখা যেত যে একেবারে দিনের বেলা চলে যেতেন তার বাসা থেকে। তার ফ্যামিলি হোম ছিল হচ্ছে একটু শহরের দিকে, তিনি বেশ লং ড্রাইভ করে চলে যেতেন, ওইখানে গিয়ে কাজ শুরু করতেন, এবং কাজ শেষ করতে করতে রাত হয়ে যেত, বেশ রাত হতো। এবং তিনি তার কর্মচারীদের বিদায় দিয়ে এবং তার এই দিনের মধ্যে যে কাজকর্ম আছে সেগুলো সারতেন, দিয়ে তারপর তিনি আসতেন, সবাইকে বিদায় টিদায় দিয়ে তারপর তিনি রাতে বের হয়ে আসতেন। রাস্তাটা বেশ স্পুকি ছিল। তিনি বলছেন যে তার এই যেখান দিয়ে তিনি ড্রাইভ করে ব্যাক করতেন, এটা নাকি মানে গাছগাছালির মধ্যে দিয়ে রাস্তা, পেঁচানো পেঁচানো রাস্তা, এবং দেখা যেত যে রাতের বেলা বেশ অন্যরকম লাগতো। তো একদিন সেখানে ওই জাস্টিনের যে দুইজন, জাস্টিনের মামার নাম ছিল রে, এবং রের যে দুজন কর্মচারী ছিলেন, তারা একদিন বললেন যে হে ম্যান, আমি তোমার এখানে সেনকে যাওয়ার সময় ভয় পেয়েছি কাজের থেকে। তো জাস্টিনের মামা বললেন যে কি ব্যাপার, কেমনে ভয় পাইছো? বলে যে এখন তো আমি তো রাত হয়ে যায় মাঝে মাঝে বেরিতে, এবং তোমার কাছ থেকে বিদায় নিছি। বিদায় নিয়ে আমি যখন যাচ্ছি, ওই পাশের রাস্তাটা ছিল বেশ ফগি, মানে রিভারের পাশে, তো এক পাশে নদী, তার পাশে অনেক গাছগাছালি, তার পাশে রাস্তা আর কি, রাস্তার ওই পারে আবার উডস ভর্তি।
বলে যাচ্ছি, ফগি ছিল, আমার কাছে কেন জানি মনে হয়েছে যে একটা মানুষ হামাগুড়ি দিয়ে রাস্তা পার হইতেছে, অ্যান্ড সে আমার দিকে তাকাইছে, গ্ল্যান্সটাও দিছে, এবং দেখে এটা মেয়ে না ছেলে আমি বুঝতে পারিনি। অনেক বড় চুল এবং শরীর একটা গাউনের মতো পরা, ধূসর শরীর, নীলচে টাইপের, এবং সে রাস্তা পার হয়ে চলে গেছে ওই পাশে। ফগের মধ্যে দিয়ে এক নজর একটা গ্লিমসে আমি দেখছি, আমার ফগ লাইট পড়ছিল ওর গায়ের মধ্যে। জাস্ট রিয়েলি স্ট্রেঞ্জ ম্যান, আই ক্যান অ্যাসিওর যে ওইটা কোনো না, মানে ওইটা কোনো প্রাণী না, ওইটা মানুষই। তো জাস্টিনের মামা রে খুব ব্যাপারটা নিয়ে একটু মজা করেন, বলে ম্যান তুমি মনে হয় এই হরর মুভি বেশি দেখা শুরু করছো। ওই সময় মানুষ হরর ফিল্ম মানে খুব সারা জায়গায় তো মানুষের ভিতরে, কারণ এখনকার যেমন টেকনোলজি অনেক অ্যাডভান্স বা অনেক কিছু আমরা দেখি, যেসব মুভি এগুলা খুব মানে স্পেশাল এফেক্ট আছে, ওই সময় কিন্তু সব ম্যানুয়ালি তৈরি করা হতো। তো যারা হরর মুভি দেখতে খুব ভয় পেত ওই সময়, তো বলছে তুমি মনে হয় হরর মুভি বেশি দেখছো, থিয়েটারে মনে বেশি যাও তুমি, তো এগুলো ছাড়ো, রাত্রেবেলা এটা কিছুই না, তোমার রে তো যাইতেই হবে, কাজের থেকে যাবা না তুমি। তো সে বস সে যেভাবে ডিল করা দরকার ডিল করলো। রে পার্সোনালি কিন্তু নিজেও যখন ওখান থেকে যাইতো তখন কিন্তু সে খুব একটা কমফোর্ট ফিল করতো না, মানে জাস্টিনের মামা তিনিও কমফোর্ট ফিল করতেন না, তার কাছে রাস্তাটা বেশি স্পুকি মনে হতো। আর তিনি চিন্তা করছেন যে আসলে আমার মানে সবকিছু সেভ করার জন্য এটাই সবচেয়ে বেস্ট, এবং তার ওখান থেকে মাল ডেলিভারি করলেও সুবিধা হতো, একদম তার ট্রাক এসে তার এখান থেকে নিয়ে যেত, সে ডেলিভারি অর্ডার নিয়ে চলে যেত এখান থেকে, এবং কাজ করতে খুব সুবিধা, যেহেতু একটু ভিলেজ সাইড। আর ওখান থেকে যত আরও তার ওই যে টিম্বার মিল বা যেখান থেকে কাঠ আসতো তার কাছে, সেগুলো খুব সহজেই ওখান থেকে, মানে মোটামুটি তার জন্য বেস্ট লোকেশন। আর সে ওখানে কাজ করে ফেলছে। তো সে উল্টা চিন্তা করতেছে রে যে আমি বাসাটাও ওইখানে নিয়ে আসবো, বাসাটাও যেহেতু তার সামনে সে তো ভাড়া নিয়েছে পুরো বাসা সহ, একটা বাসার অংশ সামনে, মোটামুটি ভালোই বাসা, ডুপ্লেক্স টাইপের বাসা, এবং নিচে লিভিং রুম, উপরে 2টা বেডরুম আছে, মানে মোটামুটি ভালোই। তিনি ঢুকে দেখছেন, চাইলে এটা একটু রিনোভেট করলে, কারণ বাসাটা তখন পর্যন্ত মানে বেশ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অনেক বছর, তো ওখানে কেউ ছিল না, ভাড়া নেয়নি কেউ। তো তিনি চিন্তা করছিলেন যে আমি এটা রিনোভেট করে আমি এখানে চলে আসবো। তো এই চিন্তা সে করতেছে। তো তার ওই কর্মচারী তাকে বলে দিল, তার সাথে যে ছিল সে বললো যে দেখো রে, তুমি কথাটা উড়াই দিলা, বাট আমি আসলে আই রিয়েলি গেট স্কেয়ার্ড অ্যাট নাইট, আমি এখানে রাত্রে ভয় পাই যাওয়ার সময়, আমি এরকম রাত করে তোমার মানে একটু তার সাথে মনোমালিন্য হয়ে গেল কথাবার্তাতে আর কি, যে আমি এরকম রাত করে যাব না, তোমাকে আমাকে আগে ছেড়ে দিতে হবে, আমি ডে লাইট থাকতে থাকতে চলে যেতে চাই এখান থেকে, আই ডোন্ট লাইক দিস থিং। তো রে তার সাথে কথাবার্তা বলে তার বললো আচ্ছা ঠিক আছে, কিছু করার নাই, সে এখানে লোক নিয়ে এরকম ভাবে আবার শুরু করবে এটাও তার পক্ষে সবসময় সম্ভব হবে না। তো সে তখন বলে ঠিক আছে, তোমাকে আগেই ছেড়ে দিব আমি। তো তিনি চিন্তা করলেন যে রে চিন্তা করলো যে আমার আসলে এখানে চলে আসতে হবে, নাহলে আমি যেই কাজ শেষ করার সেগুলো আমি রাত ধরে শেষ করব। তো রে একদিন সত্যিকারে ওইভাবে চিন্তা করে সে ওই বাসাটাকে ঠিক করার জন্য সে নিজে, ওখানে কিন্তু তারাও কাজ করতো, নিজেই অনেক কাজ করতো বাসা বাড়ি ফিক্স করার, তো নিজেই আরো টুলস নিয়ে চলে আসে, আরেকজন লোকরে নিয়ে বাসা মোটামুটি ফিক্স করা শুরু করে। তো সে মোটামুটি একটা অবস্থায় দাঁড়ায় যায় 1 দিন 2 দিনে তার বাসার, এবং সে ওই বাসায় চলে আসে, তার ট্রাকে মালপত্র নিয়ে বাসায় মুভ করে তার যা যা ওইখানে ল্যাকিংস ছিল, সাপ্লাই, পাওয়ার সাপ্লাই, এগুলো সব আস্তে আস্তে ঠিক করে বাসাটাকে মানুষ বানায়। এর মধ্যে সে তার ওই লোকদেরকে বিকালে ছেড়ে দেয় আর কি। তো যখন সে ওই বাসায় উঠে যায়, সে মনে করে যে এই তো আমার জন্য এখন সুবিধা হয়েছে, ওরা চলে গেলে আমি দরকার হলে মানে টিল লেট নাইট কাজ করবো এখানে, আই ডোন্ট হ্যাভ টু বি ব্যাক, আমার যাইতে হবে না কোথাও, আই ডোন্ট হ্যাভ টু বি ব্যাক অন টাইম অ্যাট মাই হাউস। তো এইখানে দিস ইজ মাই হাউস, এটাই আমার বাসা, আমি এখানেই কাজ করব, আমার ওখানে ব্যাক করা লাগবে না টাইম মতো। তো সে মোটামুটি ওই বাসায় উঠে ব্যাস হয়ে যায়। তো প্রথম যেদিন সে ওখানে রাত কাটাবে, প্রথম সবাইকে বিদায় দিয়ে দিল সে, তার কর্মচারী 2জনকে, এবং সে অনেকক্ষণ পর্যন্ত থাকলো ওয়্যার হাউসে রাতের বেলা, এবং সে টুকিটাকি তার যে কাজ আগায় নিল, অনেক দূর আগায় নিয়ে সে বাসায় ঢুকে রাত কাটাবে বাসায়। একটু আনইজি লাগতেছে, নতুন বাসা বলতে যে এই বাসায় সে এর আগে থাকে নাই, এবং এটা সে ঢুকেও দেখতো না কখনো, এটাতেই আছে। তো সে গেল কিচেনে যে তার মতো সে খাবার দাবার তৈরি করে সে আস্তে করে সে সিঁড়ি দিয়ে উঠে আসলো উপরে উঠে সে বেডরুমের মধ্যে ঢুকে সে তার মতো বসে ওই জিনিসপত্র খেয়ে সে রাতের বেলা শুয়ে আছে, চিন্তা করছে ঘুমায় যাবে, অনেক রাত হয়েছে কিন্তু, এবং রাতের এনভায়রনমেন্ট পুরাই শুনতেছে, এবং তার বাসার কাছাকাছি হলো নদী। ওই জায়গাটা জাস্টিন বলছে এখন নাকি অনেক মানে হয়ে গেছে, মানে অ্যাডভান্স হয়ে গেছে ওই জায়গাগুলো, মানে অ্যাডভান্স মানে কি একটু এক্সপেন্সিভ জায়গা হয়ে গেছে, মানুষ ওইভাবে করে ফেলছে, বাট তখনকার সময় ওইটা ওইরকমই ছিল। তো
উনি ওখানে যে রে রাতের বেলা শুয়েছে, সে রাতের শব্দ শুনতেছে, হ্যাঁ, রাতের গভীর রাতের শব্দ, এবং নদীর আশেপাশের জায়গায় কিন্তু একটা আলাদা ভাইব থাকে, সেটা তিনি পাচ্ছেন ওখানে। তার কাছে একদিক দিয়ে ভালোই লাগলো। তো তিনি ঘুমানোর আগে উঠলেন, উঠে তিনি জানালার পর্দা সরায় তাকালেন বাইরে। তাকায় দেখতেছেন চারিপাশে কেমন একটা কুয়াশায় ছেয়ে গেছে, মানে গাছগাছালির ফাঁক দিয়ে কুয়াশা এরকম ছেয়ে চারিদিকে হয়ে গেছে। আর এই সময় তিনি দূরে মনে হলো উলফের ডাক শুনলেন। তার কাছে খুব অন্যরকম লাগলো, জানি এই এলাকায় উলফ আছে নাকি। মানে সে খুব মানে মানে অনেকটা ভয়ও পাইলেন কিছুটা, যে এই এলাকা উলফ আছে নাকি। আর উলফ কিন্তু খুব খারাপ জিনিস, এরা কিন্তু প্যাকে ঘোরাফেরা করে, আর এখানে একটা মানে প্যাক মানে দল বেঁধে ঘোরাফেরা করে। চিন্তা করলেন যে এখানে উলফের প্যাক চলে আসলেও তো একটা সমস্যা। এইগুলো নিয়ে একটু চিন্তা করতেছেন, করতে করতে তিনি পর্দাটা টেনে দিলেন। টেনে দিয়ে তিনি চিন্তা করলেন ঘুমায় যাই। তো তখনকার সময় তো আসলে এরকম ইন্টারনেট নাই। তো তিনি বিছানায় শুয়ে পড়লেন এবং ঘুমের চেষ্টা করতেছেন। তার কাছে মনে হচ্ছে যে কেমন একটা সোদা গন্ধ লাগতেছে বাসায়, যদিও তিনি তার বেডরুমটা যেখানে থাকবেন রং করাইছেন, তিনি নতুন করে রং করাইছেন, বাট স্টিল ওইটার কার্পেটিং চেঞ্জ করেন নাই তিনি। সেই পুরনো একটা র্যাক পাইছিলেন, সেই র্যাকটা ঠিকই আছে মাঝখানে, বড় একটা র্যাক পাশে মাঝখানে রাখা। আর তার নিজের বিছনা টিছনা সব নিয়ে আসছেন, ফার্নিচার। তিনি শুয়ে আছেন, মানে ঘুমায় যাবেন কিন্তু ঘুম আসতেছে না, তার কাছে কেমন জানি লাগতেছে একটা ফিলিং। তো হঠাৎ করে তিনি মনে হলো যে তার বাসার বাইরের দিকে দরজায়, মানে নিচের দিকের দরজায়, মনে হয় নিচতলায় ঠোসঠাস শব্দ পাচ্ছেন। মনে হচ্ছে যে কেউ মানে হাঁটা চলা করলে বা নক করলে দরজায়। তো তিনি কান পাতলেন ভালো মতন। কান পাতার পরে তিনি শুনতেছেন যে মূল দরজাটা ঠক 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 করতেছে কে। তো তিনি শব্দ পেয়ে বলতেন যে কি আসছে এত রাত্রেবেলা। তিনি উঠে গেলেন, উঠে যেয়ে তার গান ছিল, সে গান নিয়েছেন। গান নিয়ে তিনি আস্তে আস্তে নামছেন। নেমে তিনি হেঁটে সিঁড়ি দিয়ে নামতেছেন। তো সিঁড়ি দিয়ে যখন নামতেছেন, তার পুরা ঘর কিন্তু অন্ধকার। নিচের যে লিভিং রুমের স্পেসটা পুরা, মানে যেখানে তার নিচতলায় তার যে ডুপ্লেক্সের নিচতলা যে লিভিং রুমটা, ওই জায়গাটার মধ্যে আলো ঢুকতেছে জানালা দিয়ে, বাইরের আলো, চাঁদের আলো, এবং সেটাতে একটু আলোকিত হয়ে আছে। দরজাটা দেখা যাচ্ছে, দরজার ভেতরে বা বাইরে কেউ আছে কিনা দেখা যাচ্ছে না। তো তিনি একটু মানে ভয় পেয়ে গেলেন যে ব্যাপারটা কি। হাতে গানটা নিয়ে তিনি চিন্তা করছেন, একটু আগে ওলফের ডাক শুনছি, আর এখানে গেটে নক করতেছে কে। তো তিনি চিন্তা করতে করতে আস্তে আস্তে নামতেছেন। তার সিঁড়িতেও কার্পেট আছে, কিন্তু সিঁড়িটা পুরোনো হয়, একটু ক্যাচ ক্যাচ শব্দ করতেছে, কাঠের সিঁড়ি। তো তিনি যখন নেমে আসছেন, ওই পাশ থেকে তার কাছে মনে হলো কেউ একজন মুভ করতেছে তার বাসার সামনে দিয়ে। কারণ চাঁদের আলোতে সেই মানুষটার ছায়া এসে তার জানালার মধ্যে পড়তেছে, মানে দুপাশে কিন্তু গ্লাসের ফ্রেম করা, সে গ্লাসের এখানে পড়তেছে, এখানে পর্দা দেওয়া, পাতলা, মানে একেবারে থিন নেটের মতো পর্দা দেওয়া। সেখানে মনে হচ্ছে যে অভাব পড়তেছে এবং মনে হচ্ছে মানুষ হাঁটতেছে। তো তিনি তার গানটাকে উঁচু করে ধরে আস্তে করে গেলেন দরজার কাছে। তিনি তার নব ছিল, নবটা খুললেন, খটখট করে দরজাটা ফট করে খুলে গানটা বের করলেন, করে সামনে একদম এইম করলেন। দেখলেন কেউ নাই, পুরা বাইরে খা খা করতেছে, ঝিঝি পোকা ডাকতেছে, এরকম একটা শব্দ, মানে খুব লাউড ঝিঝি পোকার শব্দ, মানে বেড়ে গেছে, কারণ দরজাটা খুলছে তো এরকম। তো তিনি বাইরে আসলেন, বাতাসটা ফিল করলেন, বাইরে রাতের বাতাস খুব সুন্দর, এবং দূরে চোখ যাচ্ছে গাছগাছালির ফাঁক দিয়ে হালকা কুয়াশা দেখতে পাচ্ছেন। এই সময় তিনি দেখলেন তিনি যেখানে দাঁড়ায় আছেন, তিনি কিন্তু একটু উঁচু স্পেসে দাঁড়ানো, তার থেকে নিচে সিঁড়ি দিয়ে নামতে হয়, নিচে নামতে গেলে। এখান থেকে তিনি দেখতেছেন তার থেকে প্রায় 10-15 ফিট দূরে একটা মেয়ে দাঁড়ায় আছে, এবং মেয়েটা বোঝা যাচ্ছে যে একটা ড্রেস পরা, চুলগুলো খোলা, ওখানে দাঁড়ায় আছে, বাতাসে উঠতেছে। তো তিনি তাকে জিজ্ঞেস করলেন যে হু আর ইউ, হোয়াট ইউ ডুইং হিয়ার। তিনি জিজ্ঞেস করতেছে তুমি এখানে কি করতেছো, তুমি কি আমার দরজায় নক করছো। তো সেই মেয়ে কোনো উত্তর দিচ্ছে না। তিনি জিজ্ঞেস করছে ওয়াই আর নট টকিং। তো তিনি তার গানটাকে আস্তে করে নামায় নিলেন, মনে করলেন যে গান দেখে ভয় পাচ্ছে কিনা। তো ওই মেয়েটা ওই পাশ থেকে বলতেছে কাম, বলে হাত দেখাচ্ছে তাকে, কাম। তো তিনি কাম শব্দটা শুনছেন, একেবারে নর্মাল একটা মেয়ের ভয়েস। তো তিনি চিন্তা করলেন যে ঘটনা কি, আমাকে কাম বলতেছে। তিনি নেমে গেলেন। তো ব্রেয়ের কিন্তু সাহস ছিল মোটামুটি, হি ইজ ভেরি ব্রেভ। এরকম জায়গায় সে যেহেতু এরকম করে কাজ করতেছে, বেশ সাহস তার। তো সে তার গান নিয়ে হেঁটে নেমে গেল সিঁড়ি দিয়ে। নেমে গিয়ে যেই জায়গা দিয়ে দেখলেন যে হালকা পেভিং করে মাটির উপর দিয়ে রাস্তা করা, সেদিক দিয়ে হেঁটে চলে যাচ্ছে মেয়েটার সামনে। তো তিনি আরো সামনে গেলেন, মেয়েটাকে বলতেছেন ওয়্যার আর ইউ গোয়িং। তো মেয়েটা মানে কোথায় যাচ্ছ তুমি। মেয়েটা কোনো উত্তর দিচ্ছে না, হেঁটে যাচ্ছে। তো তিনি চিন্তা করলেন এটা কি পাগল নাকি। তো সে তখন জিজ্ঞেস করতেছে তিনি মেয়েটাকে যে তুমি কি এই এলাকার নাকি, তোমাকে কি মানে এখানে কেউ তুমি থাকো, তোমাকে কেউ আনছে এখানে, কি ব্যাপার, এটা আমার প্রপার্টি, আমার প্রপার্টিতে তুমি কিভাবে ঢুকছো। তো মেয়েটা তাকে আবার ফিরে বললো কাম, আবার তাকে ডাকতেছে। তো তিনি বলতেছে যে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো না।
মেয়েটা তার দিকে ফিরলো, কিন্তু তিনি কোনো অভিব্যক্তি বুঝলেন না, কারণ চাঁদের আলোটা এমনভাবে পড়ছে যে তার চেহারা ক্লিয়ার না, তিনি অভিব্যক্তি বুঝতেছেন না। তো তিনি একবার ভাবলেন আমার কি এটা ঠিক হচ্ছে রাতের বেলা হেঁটে যাওয়া। নিজের বাসার দিকে তাকালেন, তাকায় দেখলেন একটা অবয়বের মতো এখানে আছে, মানে এরকম অবয়বের মতো বাসাটা দাঁড়ায় আছে এবং বেশ মানে কেমন ভুতুড়ে লাগতেছে বাসাটা। তো তিনি গানটা হাতে নিয়ে হাঁটতেছেন, খুব আগ্রহ তার। তো মেয়েটা এইবার তাকে ফিরে বলল যে আমার একটু সমস্যা হয়েছে এখানে, হেল্প মি। তো তিনি এবার চিন্তা করলেন যে তাকে কি সমস্যা হয়েছে, হেল্প মি কি ব্যাপার। তো তিনি গানটা নিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে দেখলো যে মেয়েটা বাদিক দিয়ে তার যে এখানে একটা উডসের মতো জায়গা, মানে গাছগাছালিতে ঘেরা, ওই জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে। তো তিনি কিন্তু একটু ভয় পেলেন যে আমি উডসে ঢুকতেছি, ব্যাপারটা কি। তো মানে তার মাথায় কোনো আসতেছে না যে ঘটনাটা কি। তিনি গানটাকে আর একটু উঁচা করে ধরলেন, তার কাছে কোনো আলো নাই, চাঁদের আলো যতটুকু পড়তেছে এটাতে যতটুকু দেখা যাচ্ছে। তিনি দেখতেছেন মেয়েটা হেঁটে যাচ্ছে, তো ভৌতিক কোনো কিছু তার মাথায় তখনও ঢুকে নাই বা ওগুলো খেয়াল করেন নাই। তিনি দেখতেছেন মেয়েটা হেঁটে যাচ্ছে এবং দুই পাশে গাছগাছালি, এবং তিনি খেয়াল করলেন যে মেয়েটার অনেক জায়গায় সেই গাছের ডাল লাগতেছে চোখা চোখা। তো তিনি দেখলেন যে খসখস শব্দ হয়ে যাচ্ছে। তো তিনি চিন্তা করলেন আরে এটাতে তো ব্যথা পাওয়ার কথা, কারণ তার নিজেরই হাতে ব্যথা লাগছে। তিনি যদিও তিনি জাস্ট একটা শার্ট পরছিলেন, তার নিচে তার একটা ইনার ছিল, মানে থার্মাল ইনার, মানে একটা গেঞ্জি, তারপরও তার গায়ের মধ্যে লাগছে। তো মেয়েটার খালি হাতে লাগতেছে, ব্যথা পাচ্ছে না। তো তিনি খুব অবাক হলেন চিন্তা করতে করতে। তারপরে এগোচ্ছেন এবং এগোতে এগোতে একসময় গাছপালার ফাঁক দিয়ে তিনি বের হয়ে আসেন একটা জায়গায়, এবং তিনি খেয়াল করলেন যে নদী সামনে, এবং নদীটার কুলকুল শব্দ পাচ্ছেন তিনি, নদী বয়ে চলতেছে যেখানে। এবং তিনি তার পেছনে তাকায় দেখলেন যে বিশাল গাছপালার সেই তার যে বন, যেই জঙ্গল দিয়ে তিনি বের হয়ে আসছেন সেটা। তিনি আন্দাজ করলেন যে এই গাছপালার ওই পাশেই হচ্ছে, গাছপালা দিয়ে বের হলে ওই পাশে হচ্ছে ছোট্ট রাস্তা, এবং তার পাশ দিয়ে ডানে গেলে তার বাসা। তিনি এতটুকু মাথায় আগে ক্যালকুলেট করে নিলেন। তারপর তিনি তাকায় দেখতেছেন যে মেয়েটা হেঁটে সেখান থেকে বাদিকে চলে গেছে একটা বড় উঁচু মাটির ঢিবির মতো, এবং উঁচু মাটির ঢিবির মতো সেইখানে একটা খোড়লের মতো আর কি, মানে লুকস লাইক মানে বড় একটা গুহার মতো আর কি। ওদিকে মাটি দিয়ে, কিন্তু উপর দিয়ে মাটি দিয়ে, মাটির বিশাল একটা উঁচু ঢিবির মতো, সেখান থেকে একটা গুহার মতো দিকে মেয়েটা হেঁটে সেদিক দিয়ে চলে গেল। তো তিনি খুবই মানে অবাক হয়ে গেলেন যে মেয়েটা ওখানে যাচ্ছে। তিনি এখান থেকে জোরে চিৎকার করে বলতেছেন ওইখানে কি, ওখানে তোমার কি দরকার, তুমি ওখানে আমাকে যেতে বলতেছো কেন, কি ব্যাপার এখানে। দেখলো যে মেয়েটা এখন দাঁড়ায় গেল, দাঁড়ায় থেকে তাকে এরকম হাত দিয়ে আবার ডাকতেছে। তো তিনি এবার ডিস্টেন্স কমানোর জন্য মোটামুটি কাছে গেলেন মেয়েটার। তো মেয়েটার কাছাকাছি ডেকে তিনি দাঁড়ায়, তিনি তাকালেন মেয়েটার দিকে, এবং তিনি অবাক হলেন যে মেয়েটা যে তার দিকে তাকায় আছে, এবার পুরো চাঁদের আলো পড়লো তার। মেয়েটার চোখে কোনো মণি নাই, পুরো চোখটা সাদা, পুরো হোয়াইট অংশটা দেখা যাচ্ছে, কোনো মণি নাই। এবং মেয়েটা ঠোঁট ফাঁক করে একটা হাসি দিল তার দিকে, মানে ঠোঁটটা আলতো করে মানে খুলছে, এবং তার ভেতরে সেই দাঁতগুলো দেখতেছেন তিনি, এবং দাঁতের মধ্যে তার কাছে মনে হচ্ছে যে দাঁতগুলা অ্যাজ ইফ যে কোনো জেলি লাগানো পুরো মুখের ভেতরে, এরকম একটা অবস্থা। এবং তিনি দেখতেছেন মেয়েটার ড্রেসটাও শতচ্ছিন্ন একটা ড্রেস পরা। তিনি প্রচন্ড ভয় পেয়ে গেছেন। এইবার রে ভয় পেয়েছে, কারণ রের কাছে মনে হয়েছে যে এটা কোনো মানুষ না, সামথিং এলস। এবং তিনি ভাবলেন যে এটা পিশাচ বা কিছু একটা। এই সময় তিনি ভাবছেন ভয়ে তিনি কিন্তু তার গান উঁচা করে ধরছেন মেয়েটার দিকে। এই সময় পেছনের যে গুহাটা, সেখান থেকে অসংখ্য বাদুড় কিচমিচ করে বেরোয় আসলে, একদম উড়ে ঝড়ের বেগে। তিনি আসলে ভয়ের চোটে মানে তাল রাখতে পারলেন না রে। তখন তিনি ট্রিগারটা টেনে দিলেন, তার যে হাতে যে বন্দুক ছিল, রাইফেল ছিল, সেটা থেকে ঠাম করে তিনি ট্রিগার টানা। এটা লোডেড ছিল, সেফটি ক্যাচ অফ করা, এবং তুম করে মানে শব্দ হলো, চারিদিকে বিস্ফোরিত আলোর মতো আর কি। তার বন্দুক রাইফেল থেকে গুলি বেরোলো, এবং গুলিটা তিনি একবার ভয় পেলেন যে এটা কি মানুষ, কাকে গুলি করলাম। প্রচন্ড শব্দে চারিদিকে কানে টান লাগানোর মতো, কারণ পিছনে গুহা কিন্তু একটা ভয়ঙ্কর, এবং বাদুড়গুলা মনে হলো চারিদিকে ছড়ায় গেছে। তিনি মানে অবাক হয়ে গেলেন। তিনি তাকায় দেখলেন যে একদম নিস্তব্ধ, বাদুড় নাই ওখানে, বাদুড় নাই, সেই মেয়েটাও সেখানে নাই। তো একেবারে কানে তা লাগার মতো অবস্থা তার। তিনি আস্তে আস্তে হেঁটে গেলেন। তিনি তাকায় দেখলেন যে নদীর ওই পারের বাড়িঘর আছে নাকি। দেখলেন যে না, বেশ খানিকটা দূরে দুই একটা বিল্ডিং এর মতো দেখা যায়, এবং সেগুলা হতে পারে কোনো মানে পুরনো মানে বাসা বাড়ি, যেগুলোর নাকি আসলে কোনো কি বলে মানুষ রেসিডেন্স এখনো নাই, এরকম লাগছে তার কাছে। মানে ওই পাশে, মানে নদীর ওই পারে, এবং নদীর শব্দ কিন্তু এখনো আছে কুলকুল। এবং তার এই প্রচন্ড শব্দের পরে এখনকার শব্দটা কেমন জানি মানে একদম নিস্তব্ধ একটা ব্যাপার চারিদিকে। তো তার কাছে খুবই মানে অন্যরকম লাগলো। তিনি পায়ে পায়ে হেঁটে গেলেন, কিউরিয়াসিটি প্রচুর আছে তার মনে।
তিনি হেঁটে গেলেন, মেয়েটাই বা কই গেল তিনি চিন্তা করতেছেন, আর মেয়েটা এরকম কেন, এটা কি কোনো, তার মাথায় তখনই আসছে কারণ তিনি শুনছে যে মানুষ কিন্তু পজেসড হয়, অনেক সময় পজেসড হলে মানুষের চোখের মনি উল্টে যায়, এটা তিনি জানেন, এটা তিনি শুনছেন। তখন মানুষের পজেসড হওয়ার ব্যাপারটা তিনি জানেন যে মানুষ পজেসড হয়। তিনি একবার ভাবতেছেন, এবং কারণ তিনি থাকেন কানেকটিকাটে, এবং কানেকটিকাটে এই ধরনের পজেসড হওয়ার ঘটনা অসংখ্য আছে তাদের এখানে। তো তিনি ভাবলেন যে এটা কি এরকম কোনো ব্যাপার যে আসলেই এই মেয়েটা কোনো পজেসড মেয়ে বের হয়ে আসছে বাসার থেকে। এরকম ভাবতে ভাবতে তিনি হেঁটে হেঁটে আস্তে আস্তে যে গুহার কাছে চলে গেলেন। ভাবতেছেন আর হাঁটতেছেন, তিনি হাতে কিন্তু রাইফেলটা আছে, তিনি শুট করছেন যে এখনো কিন্তু তার নলটা গরম হয়ে আছে। তো তিনি তখন আস্তে করে তার পকেটে হাত দিয়ে ম্যাচ বের করলেন। তিনি স্মোক করতেন, সুতরাং তার পকেটে ম্যাচ আছে। তো সেই ম্যাচ তিনি জ্বাললেন, বুক অফ ম্যাচেস, ছোট ছোট পাতলা পাতলা হয় এগুলা, তিনি জ্বাললেন। জ্বালার পরই ম্যাচের কাঠি ধরে উঠে আলো জ্বলে উঠলো। আলো ওঠার পর তিনি গুহাটা দেখতেছেন, একটা গুহা সুড়ঙ্গের মতো অনেক দূর চলে গেছে, অন্ধকার। ম্যাচের কাঠি দেখতে দেখতে তিনি যত দূর গেলেন, এই সময় তার হাতের মধ্যে ছ্যাঁকা লাগলো, মানে 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 কাঠি শেষ হয়ে গেছে। তিনি সাথে সাথে ওটা নিভায়ে আবার একটা কাঠি জ্বালালেন তিনি। তো এইবার তিনি আবার যাচ্ছেন, এবং যেতে যেতে তিনি এক জায়গায় যেয়ে দেখলেন যে মাটির মধ্যে, মানে এই যে তার সামনে একটা উঁচু জায়গা, ওইটা পাথরের একটা বেদির মতো, এবং সেই বেদির উপরে নকশা করা, মানে বেদির উপর নকশা করা, এবং সেই নকশা অনেক পুরনো হয়ে গেছে, বোঝা যায় অনেক পুরনো হয়ে গেছে কোনো নকশা করা। এবং সেই নকশার মাঝখানে এক গাদা কঙ্কাল জমা করে রাখা, মানে মানুষের মাথার খুলি, হাতের হাড়, পায়ের হাড়, এরকম অনেক কিছু জমা করে রাখা আছে এখানে। তো তিনি থতমত খেয়ে গেলেন, এবং সেই কঙ্কালটা যে জড়ো করা, কঙ্কালের রংগুলা কালচে হয়ে গেছে, মানে বেশ পুরনো কঙ্কাল। তো তিনি থতমত খেয়ে গেলেন, তার আসলে মানে ভয়ে তিনি মানে তার শরীরের মানে তার আত্মা উড়ে গেল। তো এর মধ্যে কিন্তু হাতে ছ্যাঁকা লাগছে, তিনি ম্যাচ নিভে গেছে, তিনি আরেকটা ম্যাচ জ্বালাতে যাবেন। এই সময় তার কানের কাছে তিনি ফিস ফিস ফ্যাস ফ্যাস একটা নারী কণ্ঠে শুনলেন, দিস ওয়াজ মি অ্যান্ড ইউ আর লিভিং ইন মাই হাউস। তিনি একেবারে মানে কেঁপে উঠে থরথর করে লাফ দিয়ে এক সাইডে সরে গেলেন। সরে গিয়ে তিনি লাইফেরটা অন্ধকারে বাগায় বারবার এদিক ওদিক করতেছেন, তিনি ভয়ে প্রচণ্ড ভয় পেয়েছে। তারপর তিনি চাপা একটা ফিসফিসানি কণ্ঠ পুরা গুহার মধ্যে শুনলেন, এবং যেটা তাকে বলছে এইটা আমি ছিলাম, আর তুমি আমার বাসায় বাস করতেছো। এইবার তিনি শুনলেন তাকে বলতেছে যে তুমি আমার বাসায় বাস করতেছো, আমাকে এখানে মেরে ফেলা হয়েছিল। তো তিনি থতমত খেয়ে ভয়ের চোটে আর কোনো উত্তর না দিয়ে তিনি তার রাইফেল দিয়ে আলোর উৎস যেখানে দেখলেন, মানে গুহার শেষ মাথায় আলোর উৎস, সেখানে তিনি দৌড় দিলেন। এবং তিনি দৌড় দিয়ে বের হয়ে তিনি যে নদীর পাড়ে বেরিয়েছেন, তার কাছে মনে হলো তার কানের কাছ দিয়ে বাতাস একটা সাইং করে চলে গেল, মানে প্রচন্ড রকমের ভয় পেয়েছেন তিনি দৌড়াইতে সেই গাছের যেখান থেকে তিনি বেরিয়েছিলেন ওই জায়গা দিয়ে ঢুকে দৌড়াচ্ছেন, এবং গাছগাছালি লেগে তার সারা শরীর ছড়ে যাচ্ছে, তিনি বুঝতেছেন। এক সময় তিনি দৌড়ায় বেরোলেন আবার রাস্তায়, এবং তিনি দৌড়ায় চলে গেলেন তার বাসায় যেয়ে তিনি আর বাসায় ঢুকলেন না, তিনি যে তার ট্রাকের কাছে গেলেন, ট্রাক খুলে ট্রাকে ঢুকে তিনি বসে থাকলেন রাইফেলটা হাতে নিয়ে, কারণ তিনি প্রচন্ড ভয় পেয়েছেন যখন শুনছে যে তুমি আমার বাসায় থাকতেছো, এটা শোনার পরে। তো তিনি রাতে ওই রাইফেল হাতে নিয়ে অনেকক্ষণ তিনি বসে থাকলেন গাড়ির মধ্যে, আর কিছু তিনি দেখেন নাই, এবং পরিবেশ চেঞ্জ হচ্ছিল, তিনি রাতের পরিবেশ চেঞ্জ দেখছেন। এবং অনেকক্ষণ পর, কতক্ষণ বলতে পারবেন না, তিনি খুব শক্ত নার্ভের মানুষ, এরকম অবস্থায় ছিলেন। অনেকক্ষণ পর পুরো গাড়ির আশপাশটা কুয়াশায় ছেয়ে গেছিল, পুরো কুয়াশা, মানে কিচ্ছু দেখা যায় না এরকম। এবং তখন তিনি দেখছেন সেই গাছগাছালির মধ্যে দিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছে, যে তিনি অবাক হয়েছেন যে মনে হচ্ছে একটা নারীর অভাব হেঁটে হেঁটে যাচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, তার যে বাসার কাছ দিয়ে হাঁটতেছে। তো তিনি প্রচন্ড ভয় পেয়ে তিনি আর মানে ওখানে মুভ করেন না, তিনি চুপচাপ বসে থাকেন এবং রাতটা কোনো মতে পার করেন। শেষ রাতের দিকে তার কিছু তন্দ্রা আসছিল এবং তিনি ঘুমাইছিলেন। ভোরবেলা তিনি উঠেই তিনি তাড়াতাড়ি ঘুম থেকে যখন উঠেন, ঘুম ভাঙে আর কি, মানে আলো ফুটছে, তিনি তাড়াতাড়ি উঠে যে তার বাসার সামনে দাঁড়ান এবং বাসায় ঢুকে যান। বাসায় ঢুকে তিনি মোটামুটি একটু নাস্তা করেন, তার মতো নাস্তা করে এই সময় তার এমপ্লয়িরা আসে, ওই দুজনের সাথে তিনি কথা বলে যে তোমাদের কাছে আসলে অনেক কিছু বলার আছে, এই বাসাটার মধ্যে এই ব্যাপার আছে, সমস্যা। তো এই যে ভয় পাইছিল যে আগে তার ওইখানে যে একজন কর্মচারী, সে তাকে বলে যে আমি তো তোমার বলি নাই, তোমার এখানে ভয় পাওয়ার
পরে আমি মানুষকে বলছি আমি এখানে কাজ করি, আমি তোমার কাজটা ছেড়েই দিতাম, বা আমি হয়তো তুমি আমাকে আর্লি না ছাড়লে আমি থাকতাম না এখানে। আমি এখানে খোঁজ খবর করছি, তোমার এখানে এই বাসা সম্বন্ধে বদনাম আছে, যে তোমার এই বাসার মধ্যে একটা মানুষ থাকতো, এবং সে এই যে এই বাসাটা যে তুমি ভাড়া নিছো আর কি, লিজ নিছো, এই বাসার মধ্যে একটা মানুষ থাকতো, এই বাসা অনেকদিন লকড অবস্থায় পড়েছিল, এবং এখানে আরও কিছু এরকম বাসা আছে। এই বাসাতে একজন মানুষ থাকতো, সে ব্ল্যাক ম্যাজিক করতো, এবং তাকে হঠাৎ করে এখান থেকে উধাও হয়ে যায়, মানে তাকে আর পায় না। পরবর্তীতে তার যে ছেলে ছিল অন্য অন্য জায়গায় থাকতো, সে পরে এসে এই বাসার নেয়, কন্ট্রোল নেয়, এবং সে এটা অনেকদিন ভাড়াই দিতে পারে নাই, কারণ এই বাসায় সে যতদিন মানুষ রাখতে চাইছে সমস্যা হয়েছে। তো তুমি না ভাড়া নিছো এটা অনেকদিন পরে এসে, তো রে তুমি এখানে থাইকো না। তোমার আমি একটা বলার কথা বলি, আমরা ফ্যাক্টরি কাজ করি, দিনের আলো যতক্ষণ থাকে এখানে করি, আমরা চলে যাই এখান থেকে। এই বাসাটাকে তোমার কাজ করা কোনো মানে না আর কি, তুমি তো বাসা কিনো নাই, এই বাসাটা তো তোমার না, তো সুতরাং তোমার উপর কোনো দায়িত্বও নাই এই বাসাটাকে তোমার শুদ্ধি করা বা কিছু করা। তুমি চার্চের, কেন রে বলতেছিল যে হোয়াট ইফ আমি যদি চার্চে যাই, চার্চের লোক নিয়ে আসে, বলা যায় যে তোমার তো দায়িত্বের মধ্যে পড়ে না, তুমি এখানে করতেছো, তুমি হ্যাঁ বড় জোর তোমার এই ব্যবসার জন্য চার্চের থেকে এনে কথা বলতে পারো, বাসা নিয়ে করতে যাও না, সমস্যা হবে, পরে খামাকে একটা ভেজালে পড়বা তুমি। তো রে তার এমপ্লয়ের কথা শুনে, এবং সে বলে যে একটা কাজ করি ভাই, আমি কাজ করি যে কতদিন এখানে পারি, তারপর আস্তে ধীরে বাসা এই খুঁজে ফ্যাক্টরিও সরাই নেবো এখান থেকে। তো তার যে সাথে এমপ্লয় ছিল সে বলে, নাও দ্যাটস এ ভেরি গুড আইডিয়া, এটা খুব ভালো আইডিয়া, তুমি লিজ শেষ হওয়ার আগে আস্তে আস্তে সরাই ফেলো সব কিছু। তো এইভাবেই জাস্টিনের মামা ওখানে আস্তে ধীরে তার কাজ এই দিনের বেলায় করতো, আর রাত ওই বাসার থেকে আবার সরাই নিয়েছিল জিনিসপত্র, আর রাখতো না। এবং সন্ধ্যা হওয়ার আগে সে নিজে শুদ্ধ এমপ্লয়ি সদ্যা চলে যেত, তারা দিনের মধ্যে কাজ শেষ করে আর একটু আর্লি চলে আসতো কাজের জায়গায়, কাজ শেষ করে চলে যেত। এবং সে একজন ফাদারকে চিনতো, সেই ফাদারকে নিয়ে আসছিল। ফাদার বলে যে আমি তোমার এই জায়গায় ব্লেসিং করে দিয়ে গেলাম, ব্লেস করলাম তোমাদের এই জায়গাটা, আমি ব্লেসড করছি এই জায়গাটা, বাট দ্য থিং ইজ বাট যে আমি ব্লেসিং দেওয়ার পরও এই জায়গাটা আসলে রিমেইন হন্টেড, কারণ এখানকার রেজিডেন্স যারা ছিল সম্ভবত খুব বাজে ব্ল্যাক ম্যাজিক চর্চা করতে, এবং এখানে অনেক ডেমন বা ইত্যাদি ইত্যাদি এখানে আছে। তো সুতরাং মানে উচিত হবে না, তুমি এখানের থেকে আস্তে ধীরে চলে যাওয়াই ভালো। তো জাস্টিনের মামা চলে যায় ওখান থেকে, আস্তে ধীরে মুভ করে পরের দিকে চলে যায়, ওখানে উনি আর থাকেন না। তো এর মধ্যে দিনের বেলা তার আর ওরকম কিছু ঘটে নাই, বাট অনেক সময় নাকি তারা উল্টাপাল্টা শব্দ শুনতো আশেপাশে, তাদের যে ফ্যাক্টরির আশেপাশে দরজার বাইরে উদ্ভট শব্দ তাদের কানে আসতো মাঝে মাঝে। এবং যখন নাকি বিকাল গড়ায় যেত তখন একটু ভয় লাগা শুরু করতো, তো তারা সানডাউনের আগে ওখান থেকে সরে যেত এরপরে। আর তারপরে জাস্টিনের মামা ওই জায়গাতে ফ্যাক্টরি। হ্যালো গাইস, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেন বাছাইকৃত সব ঘটনা পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।